সিংঘানিয়া ভ্যালির সেই বিশাল হলে ঝাড়বাতির আলো চারদিকে তাদের উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছিল এবং শহরের সবচেয়ে প্রভাবশালী মানুষ সেখানে উপস্থিত ছিলেন। চারদিকে রেশমি পোশাকের খসখসানি আর দামি সুগন্ধির ঘ্রাণ ছড়িয়েছিল, যা পরিবেশকে এক কৃত্রিম গরিমা দিয়ে পূর্ণ করে তুলেছিল। ওয়েটাররা রূপোর থালায় দামি পানীয় আর সুস্বাদু খাবার পরিবেশন করছিল। অন্যদিকে অতিথিরা ধীর সঙ্গীতের মূর্ছনায় নিজেদের সাফল্যের গল্প বর্ণনা করতে ব্যস্ত ছিলেন। এই জাঁকজমকের মাঝে এক অদ্ভুত নীরবতাও ভেসে বেড়াচ্ছিল, যা আসন্ন ঝড়ের সংকেত দিচ্ছিল এবং সবার নজর প্রধান ফটকের দিকে টিকেছিল। বিক্রম সিংঘানিয়া নিজের হাতের কাচের গ্লাসটি শক্তভাবে ধরল এবং তার চোখে এক অদ্ভুত অহংকার চমকাচ্ছিল। সে তার সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট ছিল, যে ব্যবসায়িক জগতে নিজের নিষ্ঠুরতা আর বুদ্ধিমত্তা দিয়ে এক আলাদা স্থান দখল করেছিল। তার মুখে এক গভীর হাসি ছিল, কিন্তু সেই হাসি চোখ পর্যন্ত পৌঁছচ্ছিল না, কারণ সে নিজের ক্ষমতার প্রদর্শন করতে খুব পছন্দ করত। তার পাশে দাঁড়িয়ে থাকা অনন্যাকে শান্ত এবং মহীয়সী দেখাচ্ছিল, যেন সে এই ভিড়ের মধ্যে এক অনন্য ধ্রুবতারা, যে সবসময় নিঃশব্দে তাকে সঙ্গ দিয়ে এসেছে। অনন্যা সাদা রঙের একটি সাধারণ রেশমি শাড়ি পরেছিল, যাতে তার সৌন্দর্য ছিল সাদাসিধে এবং শালীনতার এক অদ্ভুত সংমিশ্রণ। সে এই ঘরের পুত্রবধূ এবং এই সাম্রাজ্যের এক অদৃশ্য শক্তি ছিল, যে বহু বধিন চুক্তিকে নিজের বুদ্ধিমত্তা দিয়ে সফল করেছিল। যদিও দুনিয়া তাকে শুধু বিক্রমের স্ত্রী হিসেবেই জানত, কিন্তু তার নিজের এক গভীর পরিচয় ছিল, যা সে এতদিন লুকিয়ে রেখেছিল। সে অতিথিদের হাসি মুখে স্বাগত জানাচ্ছিল, কিন্তু তার মনের কোনো এক কোণে এক গভীর অনিরাপত্তার বোধ জন্ম নিচ্ছিল, যা সে কাউকে দেখাত না। তখনই হলের দরজা খুলে গেল এবং মায়া একটি লাল রঙের জমকালো পোশাকে প্রবেশ করল, যা তার ধূর্ততা আর আকর্ষণের প্রতীক মনে হচ্ছিল। মায়ান উপস্থিতি পুরো হলে এক চাঞ্চল্য ছড়িয়ে দিল, কারণ সবাই জানত বিক্রমের জীবনে তার স্থান কী ছিল। সে অত্যন্ত চাতুর্যের সাথে বিক্রমের দিকে হাত বাড়াল এবং তার চোখের দিকে তাকিয়ে এক বিষাক্ত হাসি দিল, যা অনন্যার জন্য এক সরাসরি চ্যালেঞ্জ ছিল। বিক্রমও কোনো দ্বিধা ছাড়াই তাকে স্বাগত জানাল এবং তাকে নিজের সবচেয়ে কাছে দাঁড় করিয়ে নিল, যাতে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠল। মায়া কথাবার্তার ফাঁকে ইচ্ছে করে অনন্যার কাছে এসে নিজের দামি মদের গ্লাসটি হাওয়ায় দুলিয়ে একটি নাটক শুরু করার পরিকল্পনা করল। সে হঠাৎ নিজের পা টলমল করার অভিনয় করল এবং নিজের পানীয় অনন্যার সাদা শাড়ির ওপর ফেলে দিল। এতে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। এরপর সে নিজের কণ্ঠস্বরকে নিচু এবং নিষ্পাপ বানিয়ে এই অভিযোগ করল যে অনন্যা ইচ্ছে করে তাকে ধাক্কা দিয়েছে, যাতে সে পড়ে যায়। সে চোখের জল ফেলতে শুরু করল এবং বিক্রমের দিকে তাকিয়ে আশ্রয় চাইতে লাগল, যেন সে এক নির্যাতিতা অসহায় নারী, যাকে কষ্ট দেওয়া হচ্ছে। বিক্রমের মুখ রাগে লাল হয়ে গেল এবং সে অনন্যার কথা না শুনেই তার উপর চিৎকার করতে শুরু করল, যাতে পুরো পার্টিতে নিস্তব্ধতা নেমে এলো। সে অনন্যার হাত জোরে ধরল এবং তাকে মায়ার সামনে টেনে নিয়ে এলো, যাতে সবার সামনে তাকে অপমানিত করতে পারে এবং নিজের আধিপত্য দেখাতে পারে। তার শব্দগুলো বিষের মতো ছিল, যখন সে অনন্যাকে বলল যে সে নিজের ভুল স্বীকার করুক এবং এই মুহূর্তে মায়ার পায়ে ঝুঁকে ক্ষমা চাক। অতিথিদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল এবং মিডিয়ার ক্যামেরাগুলো এই অপমানজনক দৃশ্য বন্দি করতে শুরু করল, যা অত্যন্ত ভয়ানক ছিল। অনন্যার চোখে জল ছিল না, বরং এক শীতল আগুন জ্বলছিল, যা তার আত্মসম্মান শেষ হয়ে যাওয়ার সংকেত দিচ্ছিল। সে বিক্রমের চোখের দিকে তাকালো এবং সেখানে কেবল এক অচেনা মানুষকে খুঁজে পেল, যার কাছে নিজের স্ত্রীর মর্যাদার চেয়ে নিজের প্রেমিকার অহংকার বেশি প্রিয় ছিল। সে অনুভব করল যে গত 5 বছরের তার ত্যাগ আর প্রেম এক নিমেষে মাটিতে মিশে গেল, কারণ তার স্বামী তাকে নিচু দেখাচ্ছিল। হলে উপস্থিত প্রতিটি মানুষ তাকে দেখছিল এবং তার মনে হচ্ছিল তার আত্মার ওপর হাজার হাজার চাবুক পড়ছে, কিন্তু সে নিজের সাহস হারাল না। বিক্রম আবারও নিজের কণ্ঠস্বর চড়াল এবং আদেশ দিল যে যদি সে এই ঘরে থাকতে চায় তবে তাকে এখনই ঝুঁকতে হবে। সে অনন্যার কাঁধে চাপ দিল, যাতে সে হাঁটুর ওপর বসে পড়ে এবং মায়ার মিথ্যে নিষ্পাপতাকে জিতিয়ে দিতে পারে, যে হাসছিল। মায়ার মুখে এক পৈশাচিক আনন্দ ছিল, কারণ সে অনন্যার গৌরব ভেঙে ফেলার লক্ষ্য প্রায় পূরণ করে ফেলেছিল এবং সে সফল হচ্ছিল। অনন্যা এক গভীর শ্বাস নিল এবং অনুভব করল এটি সেই মুহূর্ত যখন তাকে নিজের ভবিষ্যতের জন্য এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সবার প্রত্যাশার বিপরীতে অনন্যা খুব ধীর গতিতে নিচে ঝুঁকল এবং তার হাত মেঝে স্পর্শ করল, যেন সেই কোনো শেষকৃত্য করছে। সে নিজের মাথা মায়ার জুতোর কাছে নিয়ে গেল এবং এমন এক স্বরে ক্ষমা চাইল, যাতে কোনো আবেগ ছিল না,
বরং একটি সমাপ্তি ছিল। সেই সময় বিক্রমের মনে হলো সে জয়ী হয়েছে এবং সে অনন্যাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু সে ভুল ছিল। এই ঝুঁকে পড়া ক্ষমা চাওয়া ছিল না, বরং অনন্যার দ্বারা নিজের বৈবাহিক জীবনের সব বন্ধন চিরতরের জন্য ছিঁড়ে ফেলার এক মূক প্রতীক ছিল। যখন সে আবার উঠে দাঁড়ালো, তখন তার মুখে এমন এক শান্তি ছিল যা বিক্রমকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল, কারণ সে এমন দৃষ্টি আগে কখনো দেখেনি। সে নিজের শাড়ির আঁচল দিয়ে মদের দাগ মুছল না, বরং তাকে নিজের অপমানের পদকের মতো থাকতে দিল, যাতে সে এটি মনে রাখতে পারে। অনন্যা মায়ার দিকে তাকালো এবং খুব শান্ত স্বরে বলল যে আজ সে যা অর্জন করেছে তা অত্যন্ত তুচ্ছ। পার্টি চলতে থাকলো, কিন্তু অনন্যা সেখান থেকে চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেল। অন্যদিকে বিক্রম নিজের বন্ধুদের সাথে জয়ের উৎসব পালন করতে লাগল। তার মনে হচ্ছিল সে অনন্যাকে তার জায়গা দেখিয়ে দিয়েছে এবং এখন সে আর কখনো তার সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া সাহস করবে না। মায়া তার কানে মিষ্টি কথা বলছিল এবং তাকে বিশ্বাস করাচ্ছিল যে সে যা করেছে তা সঠিক ছিল, কারণ শৃঙ্খলা জরুরি। কিন্তু হলের জৌলুসের পেছনে এমন এক গল্প লেখা হচ্ছিল যার পরিণাম অত্যন্ত ধ্বংসাত্মক আর দুঃখজনক হতে চলেছিল। নিজের ঘরে পৌঁছে অনন্যা সবার আগে নিজে সেই শাড়িটি বদলাল এবং তাকে আবর্জনার ডাস্টবিনে ফেলে দিল, যেন সে তার পুরনো জীবনকে ছুঁড়ে ফেলছে। সে তার আলমারি থেকে একটি ছোট সুটকেস বের করল এবং তাতে কেবল নিজের জরুরি নথিপত্র আর তার মায়ের দেওয়া কিছু স্মৃতি রাখল, যা মূল্যবান ছিল। সে সিন্দুক খুলল এবং বিক্রমে দেওয়া সমস্ত দামি গয়না সেখানেই রেখে দিল, কারণ এখন তার ওই সোনার শেকলের কোনো প্রয়োজন ছিল না। তার হাত কাঁপছিল না এবং তার মন পুরোপুরি পরিষ্কার ছিল যে তাকে এখন আগে কি করতে হবে আর কোথায় যেতে হবে। সে টেবিলের ওপর রাখা একটি কাগজে নিজে স্বাক্ষর করল, যা বিবাহ বিচ্ছেদের নথি ছিল এবং যা সে অনেক আগেই নিরাপত্তার জন্য তৈরি করিয়ে রেখেছিল। সে সেই চিঠির নিচে নিজের মঙ্গলসূত্র রেখে দিল, যা সেই পবিত্র বন্ধনের সমাপ্তি ছিল, যাকে বিক্রম আজ প্রকাশ্যে বাজারে নিলাম করে দিয়েছিল। ঘরের জানলা দিয়ে বাইরে তাকিয়ে সে রাতের অন্ধকারে নিজের নতুন স্বাধীনতা স্বপ্ন দেখল, যা খুব দামি কিন্তু প্রয়োজনীয় ছিল। সে একবারও পিছন ফিরে তাকাল না, কারণ সে জানত এই চৌকাঠ পার করার পর ফেরার কোনো পথ থাকবে না। বিক্রম যখন গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় ঘরে ফিরল, তখন সে সেখানে অনন্যাকে পেল না এবং সে ভাবল হয়তো সে রাগে কোথাও লুকিয়ে আছে। সে অবহেলার সাথে নিজের কোট খুলল এবং বিছানায় পড়ে গেল, কিন্তু তার নজর টেবিলের ওপর রাখা সেই চিঠি আর মঙ্গলসূত্রের ওপর পড়ল, যা জ্বলজ্বল করছিল। যখন সে ওই নথিপত্রগুলো পড়ল, তখন তার নেশা এক পলকে নেমে গেল এবং সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না যে অনন্যা এমন করতে পারে। সে পুরো বাড়িতে তাকে খুঁজল এবং চাকরদের ওপর চিৎকার করল, কিন্তু অনন্যা আগেই বাড়ির সীমানা থেকে অনেক দূরে চলে গিয়েছিল। মায়া তাকে শান্ত করার চেষ্টা করল এবং বলল যে সে সকালের মধ্যে ফিরে আসবে, কারণ তার কাছে যাওয়ার মতো অন্য কোনো জায়গা নেই। বিক্রমও নিজের অহংকারে এটাই ভাবল যে অনন্যা তার টাকা আর প্রতিপত্তি ছাড়া এই নিষ্ঠুর দুনিয়ায় একদিনও বেঁচে থাকতে পারবে না। সে নিজেকে সান্ত্বনা দিল যে সে তাকে খুঁজে বের করবে এবং আবারও তাকে নিজের শর্তে বাঁচার জন্য বাধ্য করবে, কারণ সে তার মালিক ছিল। কিন্তু সে এটা জানত না যে সে যে পাখির টানা কেটেছিল সে এখন ওড়ার জন্য লোহার টানা তৈরি করে নিয়েছিল। সেই রাত বিক্রম ঘুমাতে পারল না, কারণ তার বারবার অনন্যার সেই ঝুঁকে থাকা মাথা মনে পড়ছিল, যা তার জয় নয় বরং হার ছিল। সে জানলার বাইরে তাকালো তো তার মনে হলো যেন বাতাস তাকে বিদ্রুপ করছে এবং অনন্যার অভাবের অনুভূতি এখন থেকেই তার হৃদয়ে বিঁধতে শুরু করেছে। সে বারবার তার ফোন মেলাচ্ছিল, কিন্তু তা বন্ধ আসছিল, যাতে তার অস্থিরতা আরও বেড়ে যাচ্ছিল, যা খুব অদ্ভুত ছিল। সে অনুভব করতে শুরু করল যে অনন্যা কেবল তার স্ত্রী ছিল না, বরং তার ঘরের প্রাণ ছিল, যে এখন হয়তো চিরতরের জন্য চলে গিয়েছিল। পরদিন সকালে যখন সূর্যের আলো হাবেলির উপর পড়ল, তখন সেখানকার জৌলুস গায়েব ছিল এবং চারদিকে এক অদ্ভুত শূন্যতা ছেয়েছিল, যা ভয়ঙ্কর ছিল। বিক্রম নিজের ব্যক্তিগত তদন্ত দল ডেকে পাঠালো এবং তাদের আদেশ দিল যে অনন্যাকে যে কোনো মূল্যে খুঁজে বের করতে হবে, সে দুনিয়ার যে কোনো কোণেই থাকুক না কেন। সে নিজের ব্যবসায়িক সাম্রাজ্যের বৈঠকগুলো বাতিল করে দিল, কারণ তার পুরো মনোযোগ সেই মহিলার উপর ছিল, যাকে সে কাল রাতে অপমানিত করেছিল। তার মনে হচ্ছিল এটি কেবল একটি ছোট খেলা, যা সে দ্রুতই খতম করে দেবে এবং সবকিছু আগের মতো হয়ে যাবে। দিন যত কাটতে থাকল, বিক্রম উপলব্ধি করল যে অনন্যা নিজের পরিচয়ের প্রতিটি চিহ্ন খুব সাবধানে মুছে দিয়েছে, যেন সে কোনোদিন ছিলই না। তার ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ ছিল এবং তার বন্ধুদের কাছেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য ছিল না, যা অত্যন্ত আশ্চর্যজনক আর রহস্যময় ব্যাপার ছিল। বিক্রমের রাগ এখন ধীরে ধীরে ভয়ে পরিণত হতে শুরু করেছিল,
কারণ সে বুঝতে পারছিল না এক সাধারণ মহিলা এত বড় পরিকল্পনা কিভাবে করতে পারে। মায়ার উপস্থিতি এখন তাকে স্বস্তি দেওয়ার বদলে বিরক্ত করতে শুরু করেছিল, কারণ সে অনন্যার অভাব পূরণ করতে পুরোপুরি ব্যর্থ ছিল। শহরের রাস্তায় অনন্যা এক নতুন পরিচয়ের সাথে হাঁটছিল এবং তার চোখে এখন ভবিষ্যতের জন্য এক দৃঢ় সংকল্প ছিল, যা যে কোনো বাধা ভেঙে দিতে পারত। সে একটি সাধারণ ট্যাক্সিতে বসে এয়ারপোর্টের দিকে রওনা হলো এবং নিজের পাসপোর্ট বের করল, যাতে তার আসল নাম আর পদবি অঙ্কিত ছিল। সে কেবল এক নির্যাতিতা স্ত্রী ছিল না, বরং একটি গোপন বিনিয়োগ সংস্থান মালকিন ছিল, যা সে নিজের ব্যক্তিগত সঞ্চয় আর বুদ্ধিমত্তা দিয়ে দাঁড়িয়েছিল। এখন সময় এসেছিল সে দুনিয়াকে নিজের আসল মুখ দেখাবে, আর ওই সব মানুষদের উচিত শিক্ষা দেবে যারা তাকে দুর্বল ভেবেছিল। এয়ারপোর্টের লাউঞ্জে বসে সে নিজের পুরনো জীবনের শেষ স্মৃতিগুলো মন থেকে বের করে দিল এবং এক দীর্ঘশ্বাস নিল, যা স্বস্তিতে ভরা ছিল। সে নিজের ট্যাবলেটে বিক্রমের কোম্পানির শেয়ারের দাম পড়ে যেতে দেখল এবং তার মুখে এক ম্লান কিন্তু শক্তিশালী হাসি এলো, যা ভয়ঙ্কর ছিল। সে তার সহকারীকে ফোন করল এবং নির্দেশ দিল যে পরবর্তী ধাপ শুরু করা হোক, যাতে সিংহানিয়া সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেওয়া যায় এবং ন্যায় বিচার করা যায়। বিমানটি ওড়ার সাথে সাথেই অনন্যা অনুভব করল সে এখন পুরোপুরি স্বাধীন এবং তার প্রতিশোধ এখন শুরু হতে চলেছে। সিংহানিয়া হাভেলির অলিন্দে এখন আর সেই আনাগোনা ছিল না, যা কোনোদিন অনন্যার উপস্থিতিতে থাকত, এবং সেখানে কেবল এক ভারী নীরবতা বিরাজ করছিল, যা প্রতিটি মুহূর্তে বিক্রমকে কামড়াতে আসত। বিক্রম নিজের বিলাসবহুল স্টাডি রুমে বসেছিল এবং তার হাতে সেই পুরনো মদের গ্লাস ছিল যাকে সে নিজের জয়ের প্রতীক মানত, কিন্তু আজ তার স্বাদ কিছু তিতকুটে লাগছিল। তার পূর্ণ বিশ্বাস ছিল যে অনন্যার কাছে বাইরের দুনিয়ায় বেঁচে থাকার কোনো মাধ্যম নেই এবং সে শীঘ্রই ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে ফিরে এসে তার চরণে নিজের জায়গা চাইবে। তার অহংকার তাকে এটা মানতে দিচ্ছিল না যে কোনো নারী তার সাম্রাজ্য আর বৈভবকে এত সহজে তুচ্ছ করতে পারে, যতটা অনন্যা সিয়েরাতে করেছিল। তখনই মায়া কামরায় প্রবেশ করল এবং সে অনন্যার প্রিয় রেশমি পোশাক পরেছিল, যা দেখে বিক্রমের চোখে এক অদ্ভুত যন্ত্রণা অনুভব হল, যা সে আগে কখনো করেনি। মায়া খুব আদুরে ভঙ্গিতে বিক্রমের কাছে বসার চেষ্টা করল এবং তাকে বোঝাতে লাগল যে এক সাধারণ মেয়ের চলে যাওয়ায় তাদের জীবনের সুখ কম হওয়া উচিত নয়, কারণ সে এর যোগ্যই ছিল না। মায়ার কণ্ঠে সেই গভীরতা আর স্থিরতা ছিল না যা অনন্যার কথায় সব সময় ঝরে পড়ত, এবং তার প্রতিটি চেষ্টা কৃত্রিম আর ফাঁপা লাগছিল, যাতে পরিবেশে উত্তেজনা বাড়ছিল। বিক্রম তাকে সরিয়ে দিল না, কিন্তু তার মনে প্রথমবার এই বিচার এলো যে সে কি সত্যি অনন্যার জায়গা কখনো নিতে পারবে। পরের দিন যখন বিক্রম নিজের বিশাল কার্যালয়ে পৌঁছাল, তখন সেখানকার পরিবেশ কিছু বদলে গিয়েছিল এবং তার সবচেয়ে বিশ্বস্ত সচিব তাকে একটি গুরুত্বপূর্ণ বিদেশি চুক্তি ব্যর্থ হওয়ার তথ্য দিল, যা খুব উদ্বেগজনক ছিল। এটি সেই প্রজেক্ট ছিল যা অনন্যা গত 6 মাস ধরে পর্দার আড়ালে থেকে অত্যন্ত সূক্ষ্মভাবে তৈরি করেছিল এবং যার প্রতিটি কারিগরি দিক তার গভীর নখদর্পণে ছিল। বিক্রম ফাইলগুলো ওল্টাল, কিন্তু সে সেই প্রধান রণকৌশল কোথাও পেল না, যা এই চুক্তি সফল করার জন্য অনিবার্য ছিল, এবং সে নিজের অক্ষমতা অনুভব করতে লাগল। সে অনুভব করল অনন্যা কেবল এক স্ত্রী ছিল না, বরং তার কোম্পানির সেই অদৃশ্য মেরুদণ্ড ছিল যে তাকে শিখরে সবসময় বজায় রেখেছিল। বিক্রম নিজের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে ডাকল এবং অত্যন্ত কঠোর স্বরে আদেশ দিল যে অনন্যার খোঁজ লাগানো হোক, কারণ সে জানতে চাইত সে আসলে গেল কোথায় আর কার সাথে আছে। নিরাপত্তা কর্মকর্তা জানালো যে শহরের সব সিসিটিভি ক্যামেরা আর বিমানবন্দর পরীক্ষা করা হয়েছে, কিন্তু অনন্যার কোনো চিহ্ন মেলেনি, যেন সে হাওয়ায় মিশে গেছে। এটি শুনে বিক্রমের রাগ আরও বেড়ে গেল, কারণ সে নিজের নিরাপত্তা ব্যবস্থার উপর খুব গর্বিত ছিল এবং এক একলা মহিলার এভাবে গায়েব হয়ে যাওয়া তার শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। সে চিৎকার করে বলল যে তার প্রতিটি মূল্যে জবাব চাই, কারণ অনন্যা তার ব্যাংক অ্যাকাউন্ট আর সম্পত্তির এক বড় অংশ নিজের সাথে নিয়ে যেতে পারত। যদিও যখন বিক্রম ব্যাংকের রেকর্ড পরীক্ষা করল, তখন তার পায়ের তলার মাটি সরে গেল, কারণ অনন্যা একটি টাকাও তোলেনি এবং তার সমস্ত ব্যক্তিগত গয়না আলমারিতে সুরক্ষিত রাখা ছিল। সে অনুভব করল অনন্যা কেবল নিজের আত্মসম্মান সাথে নিয়েছিল এবং সে কোনো আর্থিক সাহায্য ছাড়াই এই নির্দয় দুনিয়ায় নিজের নতুন পরিচয় বানানোর জন্য বেরিয়ে পড়েছিল। এই কথা বিক্রমের যুক্তির অতীত ছিল, কারণ সে সবসময় মেনে এসেছে যে প্রতিটি মানুষকে টাকা দিয়ে কেনা যায়, আর অনন্যাও এর ব্যতিক্রম হবে না। তার মনে এখন ধীরে ধীরে এক অজ্ঞাত ভয় জন্ম নিতে শুরু করেছিল, যে হয়তো সে এমন কোনো শক্তিকে হারিয়ে ফেলেছে যা অমূল্য ছিল। মায়া এই সুযোগের সদ্ব্যবহার করে কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে শুরু করল।
কারণ সে নিজেকে সিংহানিয়া সাম্রাজ্যের পরবর্তী মালকিন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইত এবং সে খুব উচ্চাভিলাষী ছিল। সে বিক্রমকে পরামর্শ দিল যে তাকে অনন্যার স্মৃতি পুরোপুরি মুছে ফেলা উচিত এবং কোম্পানির নতুন বোর্ড অফ ডিরেক্টরসে তাকে সামিল করা উচিত, যাতে সবকিছু তার নিয়ন্ত্রণে থাকে। বিক্রম প্রথমে মানা করল, কিন্তু মায়ার নিরন্তর জেদ আর নিজের বিরক্তির কারণে সে তাকে একটি ছোট প্রজেক্টের দায়িত্ব সঁপে দিল, যাতে সে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে। তার আশা ছিল মায়া এই শূন্যতা পূরণ করে দেবে, কিন্তু বাস্তবতা কিছু অন্যরকমই হতে চলেছিল, যা সে জানত না। কিছুই সপ্তাহের মধ্যে এটি পরিষ্কার হয়ে গেল যে মায়ার কাছে ব্যবসার সেই বুদ্ধি আর দূরদর্শিতা ছিল না যা এক বড় সাম্রাজ্য চালানোর জন্য আবশ্যক হয়, এবং তার সিদ্ধান্তগুলো কোম্পানির ক্ষতি করল। সে কর্মচারীদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করল এবং তাদের সমস্যা শোনার বদলে তাদের উপর নিজের দাপট দেখাতে শুরু করল, যাতে কার্যালয়ের পরিবেশ পুরোপুরি খারাপ হয়ে গেল। পুরনো আর বিশ্বস্ত কর্মচারীরা অনন্যার অভাব অনুভব করতে লাগল, কারণ সে সবসময় তাদের কথা শুনত এবং তাদের সমস্যার সমাধান অত্যন্ত শালীনতার সাথে করত। কোম্পানির শেয়ার ধীরে ধীরে পড়তে লাগল এবং বিনিয়োগকারীদের মধ্যে বিক্রমের নেতৃত্ব ক্ষমতার উপর প্রশ্ন উঠতে লাগল, যা তার জন্য খুব বড় লজ্জার ছিল। এক সন্ধ্যায় যখন বিক্রম বাড়ি ফিরল, তখন সে অনন্যার ঘরের দরজা খুলল, যা সে এখন পর্যন্ত বন্ধ রেখেছিল, এবং সেখানকার সুগন্ধ তাকে এক পলের জন্য পুরনো স্মৃতিতে ডুবিয়ে দিল। সে টেবিলের ড্রয়ার খুলল, তো সে সেখানে একটি পুরনো ডায়েরি পেল, যাতে অনন্যা নিজের মনের কথা আর ভবিষ্যতের ব্যবসায়িক লক্ষ্য সম্পর্কে খুব বিস্তারিতভাবে লিখেছিল। ডায়েরির পাতায় বিক্রমের জন্য অপার প্রেম আর সম্মানের কথা লেখা ছিল, যা পড়ে তার চোখে অনাকাঙ্ক্ষিত জল এসে গেল, কারণ সে সেই প্রেমকে পিষে ফেলেছিল। সে অনুভব করল অনন্যা তাকে সাজানোর জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করে দিয়েছিল, যেখানে সে তাকে কেবল এক দাসীর মতো ভেবেছিল। বিক্রম সেই ডায়েরিতে এমন এক পরিকল্পনা দেখল যা তাদের সাম্রাজ্যকে বৈশ্বিক স্তরে ১ নম্বর বানাতে পারত, কিন্তু সে কখনো অনন্যাকে নিজের মতামত দেওয়ার সুযোগই দেয়নি। তার নিজের সেই রাতের কাজের ওপর অনুশোচনা হতে লাগল, যখন সে মায়ার মতো তুচ্ছ নারীর জন্য নিজের ঢাল আর নিজের শক্তিকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল। সে অনুভব করল সে কেবল এক স্ত্রীকে হারায়নি, বরং সে নিজের আত্মার সেই অংশকে হারিয়ে ফেলেছে যা তাকে সঠিক আর ভুলের মধ্যে তফাৎ জানাত। ঘরের দেয়ালগুলো থেকে যেন অনন্যার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল, যা তাকে তার পাপ আর তার নিষ্ঠুরতার কথা মনে করিয়ে দিচ্ছিল, যা অত্যন্ত বেদনাদায়ক ছিল। তখনই তার ফোনে একটি বার্তা এলো যে বাজারে এক নতুন কোম্পানি ফিনিক্স ইন্টারন্যাশনাল পা রেখেছে এবং তারা তাদের অনেক গুরুত্বপূর্ণ ক্লায়েন্টকে নিজের দিকে আকর্ষণ করতে শুরু করেছে। এই নতুন কোম্পানির কৌশলগুলো এতটাই নিখুঁত আর আক্রমণাত্মক ছিল যে বিক্রমের সাথে থাকা পুরনো আর প্রতিষ্ঠিত কোম্পানি তাদের সামনে ম্লান হতে শুরু করেছিল, এবং সে বুঝতে পারছিল না এর পেছনে কে আছে। এই কোম্পানির মালিকের পরিচয় পুরোপুরি গোপন রাখা হয়েছিল, কিন্তু তাদের কার্যপ্রণালীতে অনন্যার শৈলীর ছাপ পরিষ্কার দেখা যাচ্ছিল, যা অত্যন্ত রহস্যময় ছিল। বিক্রম নিজের গোয়েন্দাদের এই নতুন কোম্পানি সম্পর্কে তথ্য জোগাড় করার জন্য লাগিয়ে দিল, কারণ সে নিজের ক্ষমতা চলে যাওয়ার ভয় পেতে শুরু করেছিল। মায়া যখন দেখল বিক্রম অনন্যার স্মৃতিতে ডুবে থাকে, তখন সে বাড়িতে হাঙ্গামা করতে শুরু করল এবং দাবি করল যে অনন্যার প্রতিটি জিনিস বাড়ি থেকে বাইরে ফেলে দেওয়া হোক। সে বিক্রমের উপর অভিযোগ করল যে সে এখনও সেই মহিলাকে ভালোবাসে যে তাকে ছেড়ে চলে গেছে, এবং সে তাকে অপমানিত করার কোনো সুযোগ ছাড়ত না। বিক্রমের ধৈর্য এখন জবাব দিচ্ছিল এবং সে মায়াকে ধমক দিয়ে বলল যে সে চুপ থাকুক, কারণ সে কোম্পানির আগেই অনেক ক্ষতি করে ফেলেছে। মায়া অবাক হয়ে গেল, কারণ সে কখনো ভাবেনি বিক্রম তার সাথে এভাবে কথা বলবে, এবং সে নিজের পরিস্থিতির গুরুত্ব অনুভব করতে লাগল, যা তাকে ভয় দেখাচ্ছিল। শহরের ব্যবসায়িক মহলে এখন সিংহানিয়া পরিবারের ভাঙ্গনের চর্চা আম হয়ে গিয়েছিল, এবং বিক্রমের সম্মান ধীরে ধীরে কম হতে শুরু করেছিল, কারণ মানুষ অনন্যার অনুপস্থিতি অনুভব করছিল। বড় বড় শিল্পপতিরা এখন বিক্রমের সাথে হাত মেলাতে কুণ্ঠাবোধ করছিলেন, কারণ তারা জানতেন অনন্যাই সেই ব্যক্তি ছিল যে তাদের মধ্যে এক সেতুর কাজ করত আর বিশ্বাস বজায় রাখত। বিক্রম অনুভব করল যে এক সাম্রাজ্য বানানো সহজ, কিন্তু তাকে বজায় রাখার জন্য যে নৈতিকতা আর সহযোগিতার দরকার হয় তা সে অনন্যার সাথে হারিয়ে ফেলেছে।
সে প্রতি রাতে মদের নেশায় নিজেকে ডুবিয়ে দিত, যাতে তাকে সেই প্রশ্নের সম্মুখীন না হতে হয় যা তার অন্তরাত্মা থেকে উঠছিল। এক রাতে সে স্বপ্ন দেখল যে অনন্যা এক উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আছে, আর সে নিচে খাদে পড়ে যাচ্ছে, যেখানে সে কেবল হেসে তাকে দেখছে আর তার সাহায্য করছে না। সে ঘামে ভিজে জেগে উঠল এবং অনুভব করল তার ভয় বাস্তবে পরিণত হচ্ছে, কারণ তার আর্থিক অবস্থা এখন অত্যন্ত নাজুক মোড়ে পৌঁছে গিয়েছিল। সে মায়ার দিকে তাকালো, যে পাশে শুয়েছিল, এবং তার ওপর ঘৃণা হতে লাগল, কারণ তার মনে হল মায়াই সেই রাহু ছিল যে তার চমকানো সূর্যে গ্রহণ লাগিয়ে দিয়েছিল। তার এখন অনন্যার সেই শান্ত কণ্ঠস্বর আর তার পরামর্শ মনে আসছিল, যা তাকে প্রতিটি বিপদ থেকে বের করে আনত। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। 6 মাস পার হয়ে গেছে এবং বিক্রমের কোম্পানি এখন দেউলিয়া হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়েছিল, কারণ ফিনিক্স ইন্টারন্যাশনাল তাদের প্রায় সব বড় চুক্তি দখল করে নিয়েছিল আর তাদের বাজার থেকে বের করে দিয়েছিল। বিক্রম এক শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নিল এবং সেই রহস্যময় কোম্পানির সিইওর সাথে দেখা করার সময় চাইল, যাতে সে তাদের সাথে একীভূতকরণ বা চুক্তির কথা বলতে পারে। তার আশা ছিল সে নিজের কথায় তাদের প্রভাবিত করে নেবে আর নিজের সাম্রাজ্যকে বাঁচিয়ে নেবে, কারণ সে নিজেকে এখনও এক মহান খেলোয়াড় ভাবত। সে দেখা করার সময় পেয়ে গেল, কিন্তু সে এটা জানত না যে এই সাক্ষাৎ তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছে, যা তাকে ভেঙে দেবে। সাক্ষাতের স্থান একটি বিলাসবহুল হোটেলের পেন্টহাউস ছিল, যেখানে নিরাপত্তার কড়া ব্যবস্থা ছিল আর চারদিকে আধুনিকতা আর শৃঙ্খলার পরিবেশ ছিল, যা বিক্রমকে প্রভাবিত করছিল। যখন সে সেখানে পৌঁছাল, তখন তার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল, কারণ তার মনে হচ্ছিল সে কোনো খুব শক্তিশালী ব্যক্তির মুখোমুখি হতে যাচ্ছে, যে তার ভাগ্য নির্ধারণ করবে। সেখানে উপস্থিত সচিবরা তাকে ভেতরে যেতে বলল, এবং যেমনই সে ঘরে প্রবেশ করল, তার নিঃশ্বাস থমকে গেল আর তার হাত কাঁপতে লাগল, কারণ সামনের চেয়ারে অনন্যা বসেছিল। সে এখন আগের মতো ছিল না, যেমনটা সে তাকে ছেড়ে গিয়েছিল, বরং তার মুখে এক রাজকীয় তেজ আর আত্মবিশ্বাস ছিল, যা বিক্রমকে ভয় দেখাচ্ছিল। অনন্যা একটি কালো রঙের ফর্মাল স্যুট পরেছিল, আর তার ছোট চুল তার আধুনিকতা আর শক্তিকে ফুটিয়ে তুলছিল, যা তার পুরনো রূপ থেকে পুরোপুরি আলাদা আর প্রভাবশালী ছিল। সে বিক্রমের দিকে তাকালো, কিন্তু তার চোখে না তো কোনো ঘৃণা ছিল আর না কোনো ভালোবাসা, বরং কেবল এক শীতল পেশাদার ভাব ছিল, যা বিক্রমকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সে অত্যন্ত শান্ত স্বরে বিক্রমকে স্বাগত জানাল এবং তাকে বসার জন্য বলল, যেন সে কোনো অপরিচিত ব্যক্তি যার সাথে তাকে ব্যবসায়িক আলোচনা করতে হবে। বিক্রমের কাছে শব্দ ছিল না এবং সে কেবল তাকে এক পলকে দেখে চলল, কারণ তার বিশ্বাস হচ্ছিল না এটি সেই নারী যাকে সে অপমানিত করেছিল। অনন্যা নিজের টেবিলে রাখা কিছু নথিপত্র এগিয়ে দিল এবং বিক্রমকে বলল যে তার কোম্পানি কেনার প্রস্তাব তৈরি আছে আর সে এতে নিজে স্বাক্ষর করতে পারে। সে জানালো যে সিংহানিয়া সাম্রাজ্য এখন ইতিহাস হতে চলেছে, কারণ সে তার প্রতিটি দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বাজারে পুরোপুরি অকেজো করে দিয়েছে, আর এই সবই ন্যায় বিচার। বিক্রম টলমল কণ্ঠে জিজ্ঞেস করল যে সে এমন কেন করল, আর কি সে তাকে একবার ক্ষমা করতে পারত না, কারণ সে নিজের ভুলের কথা উপলব্ধি করেছে। অনন্যা হালকা হাসির সাথে জবাব দিল যে যেদিন সে তাকে অন্যদের সামনে ঝুঁকতে বলেছিল, সেদিনই সে ক্ষমার সব দরজা বন্ধ করে দিয়েছিল। সে আরও বলল যে সে আজ যা কিছু তা নিজের পরিশ্রম আর বিক্রমের ওইসব ভুলের কারণে, যা তাকে শক্তিশালী হতে বাধ্য করেছিল, আর সে তার জন্য তাকে ধন্যবাদ জানায়। বিক্রম অনুভব করল তার ক্ষমতা আর তার অহংকার এখন পায়ের তলার ধুলো হয়ে গেছে, আর অনন্যা এখন সেই উচ্চতায় আছে যেখানে সে কখনো পৌঁছাতে পারবে না। সে অনুভব করল সে নিজের জীবনের সবচেয়ে বড় সম্পত্তিকে কেবল নিজের ছোট চিন্তা আর এক ধূর্ত মহিলার কারণে হারিয়ে ফেলেছে, যা তার সবচেয়ে বড় হার ছিল। সে সেখান থেকে চুপচাপ বাইরে বেরিয়ে এলো, কারণ তার কাছে বলার মতো কিছুই অবশিষ্ট ছিল না, আর তার দুনিয়া এখন পুরোপুরি উজাড় হয়ে গেছে। যখন সে হোটেল থেকে বাইরে বেরোল, তখন বৃষ্টি হতে শুরু করেছিল, এবং সে অনুভব করল এই বৃষ্টি তার পাপ ধুতে পারবে না, কারণ সে এক পবিত্র সম্পর্কের গলা টিপেছিল। মায়া তাকে ফোন করল এবং আবারও টাকার দাবি করল, কিন্তু বিক্রম কিছু না বলেই ফোন কেটে দিল এবং তাকে চিরতরের জন্য ব্লক করে দিল, কারণ এখন তার মায়ার কোনো প্রয়োজন ছিল না। সে রাস্তায় হাঁটতে হাঁটতে সেই সাধারণ মানুষদের যারা নিজের ছোট খুশিতে ব্যস্ত ছিল, এবং তার মনে হল সে ওই সবার থেকে বেশি গরিব, কারণ তার কাছে এখন কেউ ছিল না। তার চোখের সামনে বারবার অনন্যার সেই ঝুঁকে পড়া মুখ মনে পড়ছিল, যা তাকে আজ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।
অনন্যা নিজের জানলা দিয়ে বিক্রমকে নিচে চলে যেতে দেখল এবং তার মনে এক অদ্ভুত শান্তি ছিল, কারণ সে নিজের আত্মসম্মান ফিরে পেয়েছিল আর তার কারো সাহায্যের প্রয়োজন ছিল না। সে তার সচিবকে নির্দেশ দিল যে অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হোক, যাতে সে তার পরবর্তী বড় প্রজেক্টে মনোযোগ দিতে পারে, যা মানবতার কল্যাণের জন্য ছিল। সে সেই পুরনো ডায়েরিটি, যা বিক্রম তাকে ফেরানোর চেষ্টা করেছিল, তা একপাশে রেখে দিল, কারণ এখন তার নিজের আগের জীবনের কোনো নিদর্শনের প্রয়োজন ছিল না। সে জানত তার যাত্রা কেবল শুরু হয়েছে, আর তাকে এখনও অনেক দূরে যেতে হবে, যেখানে বিক্রমের মতো মানুষ কোনোদিন পৌঁছাতে পারবে না। হোটেল থেকে ফেরার পর বিক্রমের ঘরের দেয়ালগুলো তাকে যেন গিলতে আসছিল এবং প্রতিটি কোণ অনন্যার স্মৃতিতে ভরা ছিল, যা তাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। সে কখনো ভাবেনি সেই নিষ্পাপ আর শান্ত দেখতে মেয়েটি একদিন এত শক্তিশালী হয়ে তার সামনে দাঁড়াবে আর তার সাম্রাজ্যকে মাটিতে মিশিয়ে দেবে। তার কানে অনন্যার সেই শীতল কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল, যা তাকে জানিয়েছিল যে সে এখন আর সেই পুরনো অনন্যা নয়, যাকে দমানো যায়। বিক্রম অনুভব করল তার সব টাকা আর প্রতিপত্তি আজ তাকে সেই একাকিত্ব আর অনুশোচনা থেকে বাঁচাতে পারছে না, যা তার হৃদয়ে গেঁথে গেছে। বিক্রম নিজের কাঁপতে থাকা হাতে মদের বোতল তুলল, কিন্তু সে অনুভব করল এই নেশাও তার অন্তরাত্মায় লেগে থাকা আগুন নেভাতে পুরোপুরি অসমর্থ ছিল, এবং সে কেবল অনন্যার সেই ছবি দেখতে পাচ্ছিল। সে বারবার সেই রাতের দৃশ্যগুলো মনে করছিল, যখন সে এক তুচ্ছ নারীর অহংকার সন্তুষ্ট করার জন্য নিজের ঢাল আর নিজের সবচেয়ে বড় শক্তিকে প্রকাশ্যে অপমানিত করে দিয়েছিল। সে এখন বুঝতে পারছিল যে অনন্যার সেই মৌনতা কেবল তার সহনশীলতা ছিল না, বরং তা এক বড় ঝড়ের আগের সেই বিপজ্জনক নীরবতা ছিল, যা আজ তাকে ধ্বংস করে দিল। পরদিন সকালে বিক্রম নিজের পুরনো সুরক্ষা ফুটেজ আবারও দেখার সিদ্ধান্ত নিল, কারণ তার মনে এক সন্দেহ দানা বেঁধেছিল, যা তাকে শান্তিতে বসতে দিচ্ছিল না। সে সেই রাতের সিসিটিভি রেকর্ডিং অত্যন্ত সূক্ষ্মভাবে দেখল, এবং যা সে দেখল তাতে তার পায়ের তলার মাটি সরে গেল, কারণ সত্যিটা অত্যন্ত ভয়ানক আর তিক্ত ছিল। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে অনন্যা মায়াকে স্পর্শ পর্যন্ত করেনি, বরং মায়া নিজের গোড়ানি মুচকে পড়ে যাওয়ার নাটক করেছিল, যাতে সে অনন্যাকে ফাঁসাতে পারে। বিক্রমের নিজের মূর্খতার উপর এত রাগ হল যে সে অনুভব করল সে কতটা অন্ধ ছিল, যে সে সেই মহিলার ওপর ভরসা করেছিল যে তার ঘর বরবাদ করার পরিকল্পনা করেছিল, আর সেই দেবীকে প্রত্যাখ্যান করেছিল যে তাকে গড়েছিল। মায়ার প্রতিটি হাসি আর তার প্রতিটি চোখের জল এখন তাকে এক বিষধর সাপের ফনার মতো মনে হচ্ছিল, যে তাকে নিজের মিষ্টি কথার জালে ফাঁসিয়ে বরবাদ করে দিয়েছিল। সে মনে করল কিভাবে সে অনন্যাকে হাঁটু গেড়ে বসার জন্য বাধ্য করেছিল, যখন সে নির্দোষ ছিল, আর সে কেবল নিজের স্বামীর সম্মানের জন্য সেই বিষ পান করেছিল। তার হৃদয় এখন সেই বোঝায় চেপে যাচ্ছিল, যা সে হয়তো কখনো নামাতে পারবে না। বিক্রম তখনই মায়াকে নিজের ঘরে রাখল, এবং তার চোখে সেই ক্রোধ ছিল, যা দেখে মায়ার মুখ ভয়ে সাদা হয়ে গেল, কারণ সে সত্যিটা জেনে গিয়েছিল। সে মায়ার সামনে সেই ট্যাবলেট ছুঁড়ে মারল, যাতে তার প্রতারণার ভিডিও চলছিল, এবং তাকে জিজ্ঞেস করল যে সে এমন কেন করল, যখন অনন্যা তার কখনো খারাপ চায়নি। মায়া আবার নাটক করার চেষ্টা করল, কিন্তু বিক্রম তাকে একটি শব্দ বলার সুযোগ দিল না, এবং তাকে সেই মুহূর্তেই ঘর থেকে বেরিয়ে যাওয়ার আদেশ দিল। সে অনুভব করল যে মহিলার জন্য সে নিজের সবকিছু বাজি রেখেছিল, সে কেবল এক পাষাণ ছিল। মায়া কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল, কিন্তু বিক্রমের হৃদয়ে এখন তার জন্য কেবল ঘৃণা অবশিষ্ট ছিল, এবং সে নিরাপত্তা কর্মীদের তাকে জোর করে হাভেলি থেকে বাইরে বের করে দেওয়ার কঠোর নির্দেশ দিয়ে দিল। এভাবে বিক্রমের জীবনের দর্প চূর্ণ হল, এবং অনন্যা নিজের যোগ্যতায় এক নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে চলল। যখন তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো, তখন বিক্রমের কোনো আনন্দ হল না, কারণ সে জানত যে আসল ক্ষতি সে আগেই করে ফেলেছে, যা এখন আর শোধরানো যাবে না। হাভেলি এখন আরও বেশি খালি আর ভুতুড়ে লাগছিল, কারণ অনন্যার সেই মমতাময়ী ছায়া এখন সেখান থেকে চিরকালের জন্য হারিয়ে গিয়েছিল। সে নিজের কপাল হাতের তালুতে লুকিয়ে নিল এবং অঝরে কাঁদতে লাগল, কারণ সে হেরে গিয়েছিল। বিক্রম পুনরায় অনন্যার সেই পুরনো ডায়েরিটা খুলল, যা সে আগে অসম্পূর্ণ রেখেছিল, এবং সেটা পড়তে শুরু করল, যাতে সে তার ব্যথা আরও গভীরভাবে বুঝতে পারে।
ডায়েরির প্রতিটি পাতায় অনন্যা বিক্রমের সাফল্যের জন্য নতুন পরিকল্পনার ছক এঁকেছিল এবং সে নিজের খুশিকে সবসময় দ্বিতীয় স্থানে রেখেছিল যাতে বিক্রম এগিয়ে যেতে পারে। সে লিখেছিল যে কিভাবে সে বিক্রমের ছোট্ট একটা হাসির জন্য পুরো দুনিয়ার সাথে লড়তে পারে, কিন্তু সে জানত না যে তার সবচেয়ে বড় শত্রু তার স্বামীই হবে। এই শব্দগুলো বিক্রমের কলিজা ছলনি করে দিল এবং সে নিজের অবস্থান বুঝতে পারল। সেই সময়ে ফিনিক্স ইন্টারন্যাশনাল তাদের পরবর্তী চাল চালল এবং বিক্রমের সেই সব গোপন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশে এনে দিল যা সে কর বাঁচানোর জন্য লুকিয়ে রেখেছিল। এই খোলাসা বিক্রমের বেঁচে থাকা সম্মানটুকুও ধুলোয় মিশিয়ে দিল এবং আয়কর বিভাগের কর্মকর্তারা তার অফিসে হানা দিতে শুরু করল, যার ফলে তার বিপদ আরও বেড়ে গেল। এই সব কিছু এত নিখুঁতভাবে করা হয়েছিল যে বিক্রম সামলানোর একটা সুযোগও পেল না এবং সে আইনের জালে খুব খারাপভাবে ফেসে যেতে লাগল। অনন্যা তাকে শুধু ব্যবসায়িকভাবেই নয় বরং নৈতিকভাবেও পুরোপুরি নগ্ন করে দিয়েছিল। বিক্রম তার আইনজীবীদের ডাকল, কিন্তু তারাও হাত তুলে নিল, কারণ প্রমাণ এত জোরালো ছিল যে তা থেকে বাঁচা প্রায় অসম্ভব ছিল এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত হবার উপক্রম হয়েছিল। সে অনুভব করল যে অনন্যা তার সাম্রাজ্যের প্রতিটি দুর্বল শিরা সম্পর্কে জানত এবং সে ঠিক সেখানেই আঘাত করেছিল যেখানে তার সবচেয়ে বেশি আঘাত লাগতে পারে, এবং সে সফল হয়েছিল। বাজারে তার সুনাম শেষ হয়ে গিয়েছিল এবং তার পুরনো বন্ধুরা এখন তার ফোন পর্যন্ত ধরছিল না, কারণ ডুবন্ত জাহাজের কোনো সঙ্গী হয় না। সে এখন সেই শিখর থেকে সোজা খাদে পড়ে গিয়েছিল যেখান থেকে সে শুরু করেছিল। পুরো শহরে এখন কেবল অনন্যারই আলোচনা ছিল, যে কিভাবে একজন নামহীন নারী সিংহানিয়ার মতো বিশাল সাম্রাজ্যকে কয়েক মাসের মধ্যে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে এবং নিজের নতুন পরিচয় তৈরি করেছে। মানুষ তাকে একটা উদাহরণ হিসেবে দেখতে শুরু করেছিল এবং নারীদের জন্য সে শক্তির প্রতীক হয়ে উঠেছিল, যে নিজের অপমানের প্রতিশোধ খুব শালীনতার সাথে নিয়েছিল। বিক্রম যখনই টিভিতে তার এক ঝলক দেখত, তখন তার গর্ব এবং গ্লানি একসাথে অনুভব হতো, কারণ সে এমন হীরের মতো নারীকে হারিয়ে ফেলেছে। সে এখন কেবল একজন দর্শক হয়ে তার সাফল্য দেখতে পারত, কিন্তু তার অংশ কখনো হতে পারত না। বিক্রমের স্বাস্থ্যও এখন খারাপ থাকতে শুরু করল, কারণ দুশ্চিন্তা এবং মদ তার শরীরকে ভেতর থেকে ফোকলা করে দিয়েছিল এবং রাতে তার ভয়ানক দুঃস্বপ্ন আসতে লাগল। তার প্রায়ই মনে হতো যে অনন্যা ঘরের কোণে দাঁড়িয়ে আছে এবং তাকে সেই অপমানজনক রাতের কথা মনে করিয়ে দিচ্ছে, যখন সে তাকে ভর বাজারে নিলাম করেছিল। সে জেগে উঠে তাকে ডাকত, কিন্তু কেবল নিস্তব্ধতাই তাকে উত্তর দিত, যা তাকে পাগল হওয়ার সীমানায় পৌঁছে দিত এবং সে শান্তি পেত না। সে অনুভব করল যে অনুশোচনার আগুন দুনিয়ার অন্য যে কোনো শাস্তির চেয়ে ভয়ানক এবং দীর্ঘস্থায়ী। একদিন সে সাহস সঞ্চয় করে অনন্যার অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল, যাতে সে একবার ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলতে পারে এবং হয়তো নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে পারে। যখন সে ফিনিক্স ইন্টারন্যাশনালের বিশাল ভবনের সামনে দাঁড়াল, তখন সে নিজের ক্ষুদ্র অবস্থানের বাস্তবতা বুঝতে পারল, কারণ সেখানকার শৃঙ্খলা এবং বৈভব তার পুরনো অফিসের চেয়ে অনেক বেশি ছিল। তাকে রিসেপশনেই আটকে দেওয়া হলো, কারণ তার কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না, এবং তাকে বলা হলো যে ম্যাডাম তার সাথে দেখা করতে চান না, কারণ তার সময় খুব মূল্যবান। তাকে সাধারণ মানুষের মতো বাইরে অপেক্ষা করতে হলো, যা তার পরাজয়ের আরও বড় একটা প্রমাণ ছিল। কয়েক ঘন্টা অপেক্ষার পর যখন অনন্যা নিজের গাড়ির দিকে যাচ্ছিল, তখন বিক্রম দৌড়ে তার পথ আটকাল এবং অনুনয় বিনয় করে তার কাছে মাত্র 5 মিনিট সময় চাইল। অনন্যা তার দামি ঘড়ির দিকে তাকাল এবং খুব নিস্পৃহভাবে তাকে নিজের কেবিনে আসার অনুমতি দিল, কিন্তু তার চোখে এখনও সেই শীতলতা ছিল। কেবিনে পৌঁছে বিক্রম তার পা ধরার চেষ্টা করল, কিন্তু অনন্যা খুব ক্ষিপ্রতার সাথে নিজেকে পিছিয়ে নিল এবং তাকে তার মর্যাদা বজায় রাখার পরামর্শ দিল। সে বলল যে সম্মান সে নিজে হারিয়েছে তা এখন চাইলে আর ফেরত পাওয়া যাবে না। বিক্রম কাঁদতে কাঁদতে বলল যে সে মায়াকে বের করে দিয়েছে এবং সে এখন সত্যিটা জেনে গেছে যে অনন্যা কতটা নির্দোষ ছিল এবং সে সবকিছু ঠিক করতে চায়। অনন্যা একটা ঠান্ডা হাসি হাসল এবং বলল যে সত্যিটা জানতে তার অনেক দেরি হয়ে গেছে এবং এখন সেই সত্যের তার জীবনে কোনো গুরুত্ব নেই। সে স্পষ্ট করল যে সে যা কিছু করেছে তা প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং ন্যায়ের জন্য করেছে, যাতে বিক্রমের মতো পুরুষরা শিক্ষা পায়। সে বিক্রমকে জানালো যে এখন সে তার স্ত্রী নয় এবং তাদের মাঝখানে সব সম্পর্ক সেই রাতেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সে আরও বলল যে সে খুশি যে বিক্রম অন্তত এখন সত্যটা দেখতে পেয়েছে, কিন্তু এই সত্য তার সাম্রাজ্যকে ফিরিয়ে আনতে পারবে না, কারণ তা এখন অনন্যার সম্পত্তি। বিক্রম জিজ্ঞেস করল যে এমন কোনো পথ কি নেই যার মাধ্যমে সে তার ভুল শুধরাতে পারে এবং অনন্যার সাথে আবার একটা সাধারণ জীবন শুরু করতে পারে যা আগে ছিল।
অনন্যা উত্তর দিল যে ভাঙা কাঁচ জোড়া লাগানো যেতে পারে, কিন্তু তাতে ফাটল সব সময় থেকে যায় এবং সে এখন সেই ফাটলের সাথে নিজের জীবন কাটাতে চায় না। সে নিরাপত্তা রক্ষীদের ইশারা করল যাতে বিক্রমকে বাইরে নিয়ে যাওয়া হয়, কারণ তার উপস্থিতি এখন তাকে কেবল বিরক্তই করছিল। বিক্রম যখন অফিস থেকে বের হলো তখন তার মনে হলো যে তার জীবনের শেষ প্রদীপটাও নিভে গেছে এবং এখন তার কাছে কেবল অন্ধকারই বাকি আছে, যার সাথে তাকে লড়তে হবে। সে রাস্তার ধারে বসে সেই মুহূর্তগুলো মনে করল যখন অনন্যা তার জন্য রান্না করত এবং তার খেয়াল রাখত, অথচ সে কেবল নিজের কাজে ব্যস্ত থাকত। তার মনে পড়ল যে কিভাবে সে ছোটখাটো কথায় তাকে বকত এবং সে সবসময় হেসে তার সব তিক্ততা হজম করে নিত যাতে তাদের ঘর টিকে থাকে। সে আজ রাজা থেকে ফকিরে পরিণত হয়েছে, কিন্তু তার দুঃখ টাকার জন্য ছিল না, বরং সেই ভালোবাসা হারানোর জন্য ছিল। সন্ধ্যায় সে তার হাভেলিতে ফিরল, যা এখন আইনিভাবে তার ছিল না, এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তা খালি করার নোটিশ সে পেয়ে গিয়েছিল, যা খুব দুঃখজনক ছিল। সে বাড়ির প্রতিটি ঘরে গিয়ে শেষবারের মতো অনন্যার উপস্থিতি অনুভব করার চেষ্টা করল, কিন্তু সেখানে কেবল ধুলো আর তিক্ত স্মৃতিই অবশিষ্ট ছিল, যা ভীতিকর ছিল। সে অনুভব করল যে যেই বাড়িকে সে নিজের গর্ব মনে করত তা আসলে একটা জেলখানা ছিল, যেখানে সে অনন্যার আত্মাকে বন্দী করে রেখেছিল। এখন সেই বন্দী আজাদ ছিল এবং জেলরক্ষক নিজেই নিজের তৈরি করা গারদের পেছনে ছটফট করছিল, যা তার নিয়তি হয়ে দাঁড়িয়েছিল। বিক্রম একটা পুরনো ছবি বের করল, যেখানে তাদের দুজনকে তাদের বিয়ের দিন খুশি দেখাচ্ছিল, এবং সে সেই ছবিটাকে নিজের বুকে জড়িয়ে ধরল, যেন ওটা কোনো গুপ্তধন। তার নিজের সেই কথাগুলোর জন্য লজ্জা লাগছিল যা সে অনন্যাকে বলেছিল, এবং সে চাইছিল যে সে যদি সময়কে পেছনে ফেরাতে পারত এবং সেই রাতটাকে বদলাতে পারত। কিন্তু সময় এমন একটা নদী যা কখনো উল্টো দিকে বয় না, এবং সে নিজের বোকামিতে সেই নদীর ব্রিজ নিজেই বারুদ দিয়ে উড়িয়ে দিয়েছে। সে এখন কেবল ওই পারের সজীবতা দেখতে পারে, কিন্তু সেখানে কখনো পৌঁছতে পারে না, কারণ সেই রাস্তা বন্ধ। রাতের অন্ধকারে সে তার সামান্য জিনিসপত্র বাঁধল এবং চুপচাপ সেই হাভেলি থেকে বেরিয়ে গেল, যেটাকে সে একসময় নিজের অহংকার মনে করত, এবং এখন সে গৃহহীন। সে পেছনে ফিরে সেই বিশাল ভবনটার দিকে তাকাল এবং তার মনে হল যে ওটা একটা বিশাল কবরস্থান, যেখানে তার খুশি এবং তার গৌরব চিরকালের জন্য দাফন হয়ে গেছে। সে অনুভব করল যে অনন্যা তাকে যে শাস্তি দিয়েছে তা মৃত্যুর চেয়েও খারাপ, কারণ তাকে এখন তার বাকি জীবন এই অনুশোচনা আর একাকিত্বে কাটাতে হবে। তার চোখ দিয়ে পড়া অশ্রু এখন কোনো সহানুভূতির যোগ্য ছিল না, কারণ সেগুলো তার নিজের কর্মের তিক্ত ফল ছিল। অনন্যা নিজের বাড়ির বারান্দা থেকে শহরের আলোগুলো দেখল এবং অনুভব করল যে আজ তার আত্মা পুরোপুরি শান্ত, কারণ সে তার অধিকার এবং মর্যাদা ফিরে পেয়েছে। সে নিজের মন থেকে বিক্রমের নামের শেষ কণাটুকুও বের করে দিল এবং নিজের কাছে প্রতীক্ষা করল যে সে কখনো পেছনে ফিরে তাকাবে না, কারণ তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। সে অনুভব করল যে একজন নারীর আসল শক্তি তার মাথা নোয়ানোতে নয়, বরং সঠিক সময়ে উঠে দাঁড়ানো এবং নিজের পরিচয় তৈরি করার সাহসে থাকে। সে এখন একটা নতুন গল্প লেখার জন্য প্রস্তুত ছিল, যেখানে সেই নিজেই নিজের ভাগ্যের একমাত্র লেখিকা, এবং সে সফল ছিল। আন্তর্জাতিক ব্যবসায়িক শিখর সম্মেলনের দৃশ্য অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং প্রভাবশালী ছিল, যেখানে সারা বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং শিল্পপতিরা তাদের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হয়েছিল। এই বিশাল হলের ছাদের ক্রিস্টাল ঝাড়বাতির আলো প্রত্যেকের মুখে একটা কৃত্রিম উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছিল, কিন্তু বিক্রমের কাছে এই সবকিছু ঝাপসা এবং অর্থহীন লাগছিল। সে একসময় এই ধরনের আয়োজনের কেন্দ্রবিন্দু হতো, যেখানে মানুষ তার সাথে একবার হাত মেলানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করত, কিন্তু আজ সে ভিড়ের মধ্যে একটা নামহীন ছায়ার মতো দাঁড়িয়েছিল। তার ছিন্নভিন্ন মর্যাদা এবং ভেঙে পড়া আত্মবিশ্বাস তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছিল যে সে কি হারিয়েছে এবং তার অবস্থা এখন কতটা শোচনীয় হয়ে গেছে। বিক্রম নিজের পুরনো কোটের আস্তিন ঠিক করার চেষ্টা করল, যা এখন তার পড়তি আর্থিক অবস্থার নীরব সাক্ষী হয়ে গিয়েছিল, এবং তার চোখে গভীর ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। সে এখানে কোনো ব্যবসায়িক চুক্তির জন্য নয়, বরং একটা শেষ আশা নিয়ে এসেছিল যে হয়তো কোনো পুরনো বন্ধু তাকে এই ডুবন্ত তরি থেকে বের করতে সাহায্য করতে পারে।
যদিও সে শীঘ্রই বুঝতে পারল যে সাফল্যের ক্ষুধায় মত্ত এই সমাজে ব্যর্থ ব্যক্তির কোনো জায়গা নেই এবং সবাই তাকে উপেক্ষা করছিল। তার বুকে একটা ব্যথা অনুভব হল যখন সে বুঝতে পারল যে যার ক্ষমতার ওপর তার একসময় অটুট অহংকার ছিল তা এখন কেবল একটা তিক্ত স্মৃতি হয়ে রয়ে গেছে। ঠিক তখনই প্রধান দরজায় হঠাৎ চঞ্চলতা বেড়ে গেল এবং ক্যামেরার ফ্ল্যাশ পুরো পরিবেশকে বিজলির চমকের মতো ভরিয়ে দিল, যার ফলে সবার মনোযোগ সেই দিকে চলে গেল। ফিনিক্স ইন্টারন্যাশনালের প্রধানের আগমনের ঘোষণা হল এবং সেখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি সম্মানে দাঁড়িয়ে গেল, কারণ এই কোম্পানি গত কয়েক মাসে বিশ্ববাজারের সংজ্ঞাই বদলে দিয়েছিল। একটা কালো এবং লম্বা লাক্সারি কার থেকে যখন অনন্যা বের হল, তখন তাকে চেনা প্রায় অসম্ভব ছিল, কারণ তার চাল চলনে এখন এমন এক রাজকীয় গাম্ভীর্য এবং ক্ষমতার তেজ ছিল যা যে কোনো সম্রাটকেই ঈর্ষান্বিত করতে পারে। সে একটা গাঢ় নীল রঙের ফর্মাল স্যুট পরেছিল, যা তার দৃঢ়তা এবং তার নতুন পরিচয়ের প্রতীক মনে হচ্ছিল। অনন্যা নিরাপত্তায় থাকা দেহরক্ষীরা তাকে চারদিক থেকে ঘিরে রেখেছিল এবং সে খুব আত্মবিশ্বাসের সাথে মঞ্চের দিকে এগোচ্ছিল, যেখানে তাকে মূল ভাষণ দিতে হতো। বিক্রম তাকে দূর থেকে দেখল এবং তার হৃৎস্পন্দন বেসামাল হয়ে গেল, কারণ এটা সেই একই মুখ যা সে প্রতি রাতে তার স্বপ্নে দেখত এবং যার কাছে সে ক্ষমা চাইতে চাইত। তার বিশ্বাস হচ্ছিল না যে এই সেই কোমল হৃদয়ের অনন্যা যে একসময় তার বাড়ির রান্নাঘরে তার জন্য চা বানাত এবং তার ছোটখাটো প্রয়োজনের খেয়াল রাখত। আজ সে এক বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে, যার একটা হাসি 1000 কোটি টাকার চুক্তিকে প্রভাবিত করতে পারে এবং তার ব্যক্তিত্ব আগের চেয়ে অনেক বেশি বিকশিত হয়েছে। মঞ্চে পৌঁছে অনন্যা যখন বলতে শুরু করল, তখন তার কণ্ঠে এমন একটা স্থিতি এবং গভীরতা ছিল যা পুরো হলকে মন্ত্রমুগ্ধ করে দিল এবং লোকেরা নিজেদের শ্বাস আটকে তাকে শুনতে লাগল। সে সততা, নৈতিকতা এবং ব্যবসায় মানবিক মূল্যের গুরুত্ব নিয়ে কথা বলল এবং জানালো যে কিভাবে সাফল্য কেবল অর্থ সঞ্চয় নয়, বরং আত্মসম্মান রক্ষা করার মধ্যে নিহিত থাকে। সে ইশারায় সেই সব লোকেদের সমালোচনা করল যারা ক্ষমতার নেশায় আপনজনদেরই পিষে ফেলে এবং শেষে একাকিত্বের খাদে পড়ে যায়, যা খুব প্রভাবশালী ছিল। বিক্রমের মনে হলো যেন তার প্রতিটি শব্দ সোজা তার বুকে আঘাত করছে এবং তাকে তার অতীতের সেই কালো পাতাগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। ভাষণের সময় অনন্যার নজর এক মুহূর্তের জন্য ভিড়ে দাঁড়িয়ে থাকা বিক্রমের উপর পড়ল, কিন্তু সে নিজের মুখে কোনো ভাব আসতে দিল না, যেন সে কোনো সাধারণ পাথর দেখছে। তার কাছে এখন বিক্রম কেবল একটা গত হয়ে যাওয়া অধ্যায় ছিল, যা সে অনেক আগেই বন্ধ করে দিয়েছে এবং এখন সে নিজের নতুন দুনিয়া গড়তে পুরোপুরি মগ্ন ছিল। হল করতালির শব্দে ফেটে পড়ল যখন সে তার ভাষণ শেষ করল এবং সে মঞ্চ থেকে নিচে নামল, যেখানে অনেক বড় বড় শিল্পপতি তাকে ঘিরে নিজেদের প্রশংসা ব্যক্ত করতে লাগল। বিক্রম অনুভব করল যে তাদের মাঝখানের দূরত্ব এখন কেবল শারীরিক নয়, বরং তারা এখন দুটি আলাদা গ্রহের বাসিন্দা হয়ে গেছে, যাদের মিলন অসম্ভব। সম্মেলনের পর একটা ছোট জলখাবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে বিক্রম অনেক সাহস সঞ্চয় করল এবং নিরাপত্তা বেষ্টনী পার করে অনন্যা পর্যন্ত পৌঁছানোর আর একটা চেষ্টা করার সিদ্ধান্ত নিল। সে জানত যে এটা তার জীবনের শেষ সুযোগ হতে পারে, যখন সে নিজের কথা তার সামনে রাখতে পারে এবং হয়তো তার মনে সামান্য দয়া তৈরি করতে পারে। নিরাপত্তা কর্মীরা তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু অনন্যা খুব শান্তভাবে তাদের সরে যাওয়ার ইশারা করল এবং বিক্রমকে নিজের কাছে আসার অনুমতি দিয়ে দিল, যা খুব আশ্চর্যজনক ছিল। বিক্রমের পা কাঁপছিল এবং তার গলায় একটা অদ্ভুত অস্বস্তি অনুভূত হচ্ছিল যখন সে তার এত কাছে দাঁড়িয়েছিল। অনন্যা নিজের হাতে ধরা জুসের গ্লাসটা হালকাভাবে ঘোরালো এবং বিক্রমের চোখের দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করল যে সে এখানে কী করছে এবং তার উদ্দেশ্য কী। বিক্রম তোতলানো গলায় বলল যে সে কেবল তার সাথে কথা বলতে চায় এবং তাকে জানাতে চায় যে সে নিজের প্রতিটি ভুলের জন্য কতটা লজ্জিত এবং সে ছটফট করছে। অনন্যা একটা ঠান্ডা এবং প্রাণহীন হাসির সাথে বলল যে লজ্জা এবং অনুশোচনার ফল তখনই পাওয়া যায় যখন তা সঠিক সময়ে করা হয় এবং এখন সেই সময়ের মেয়াদ শেষ হয়ে গেছে। সে স্পষ্ট করল যে সে এখন নিজের অনুভূতিকে ব্যবসায়িক সিদ্ধান্ত থেকে আলাদা রাখতে শিখে গেছে এবং তার কোনো অনুশোচনা নেই। বিক্রম আবেগপ্রবণ হয়ে বলল যে সে তাকে আজও নিজের স্ত্রী মানে এবং সে চায় যে তারা সবকিছু ভুলে একটা নতুন শুরু করুক, কারণ সে তাকে ছাড়া অসম্পূর্ণ অনুভব করে।
অনন্যা খুব দৃঢ়তার সাথে উত্তর দিল যে যেই দিন সে তাকে সবার সামনে অপমানিত করেছিল সেই দিনই সেই সম্পর্কের পবিত্রতা এবং অধিকার সে নিজের হাতে নষ্ট করে দিয়েছিল। সে তাকে মনে করিয়ে দিল যে সে এখন কারো স্ত্রী নয়, বরং সে নিজেই নিজের মালিক এবং সে নিজের এই স্বাধীনতা অনেক বড় মূল্য চুকিয়ে অর্জন করেছে। সে বিক্রমকে বলল যে সে এখন তার দয়ার পাত্র নয়, বরং সে কেবল নিজের নিয়তির ফল ভোগ করছে, যা ন্যায়সঙ্গত। তখনই হলের মধ্যে মায়ার প্রসঙ্গ এলো, কারণ কিছু লোক তাকে শহরের রাস্তায় ঘুরতে দেখেছিল এবং তার শোচনীয় অবস্থার আলোচনা চারদিকে হচ্ছিল, যা খুব তিক্ত ছিল। অনন্যা কোনো আবেগ ছাড়াই বলল যে যারা অন্যদের জন্য গর্ত খড়ে তারা প্রায়শই নিজেরাই তাতে পড়ে যায়, এবং মায়ার সাথেও তাই হয়েছে, যা হওয়া উচিত ছিল। বিক্রম অনুভব করল যে অনন্যার মনে এখন না তো ঘৃণা ছিল আর না ভালোবাসা, বরং কেবল এক পূর্ণ উদাসীনতা ছিল, যা ঘৃণার চেয়েও অনেক বেশি ভয়ানক এবং মারাত্মক। সে অনুভব করল যে সে তার জন্য এখন পুরোপুরি মরে গেছে এবং সে কেবল একটা জ্যান্ত লাশের মতো তার সামনে দাঁড়িয়ে আছে, যার কোনো অস্তিত্ব নেই। অনন্যা তার সহকারীকে ডাকল এবং তাকে নির্দেশ দিল যে বিক্রমের জন্য একটা ট্যাক্সির ব্যবস্থা করা হোক, কারণ সে তাকে পায়ে হেঁটে বাড়ি যেতে দেখতে চায় না, যা ছিল তার করুণার ছোট একটা অংশ। এই কথাটা বিক্রমের জন্য আরও একটা বড় অপমান ছিল, কারণ একসময় সে তাকে নিজের দামি গাড়িতে বসাতো এবং আজ সে তাকে একটা ভাড়ার গাড়ির অফার করছে, যেন সে কোনো অপরিচিত ব্যক্তি। সে অনুভব করল যে অনন্যা তাকে তার যোগ্যতা দেখিয়ে দিয়েছে এবং সে এখন তাকে নিজের জীবনে একটা ছোট স্থানও দিতে প্রস্তুত নয়, যা দুঃখজনক ছিল। সে অনুভব করল যে তার ক্ষমতার সূর্য এখন চিরকালের জন্য ডুবে গেছে এবং এখন কেবল অন্ধকারই তার সঙ্গী হতে চলেছে। যখন বিক্রম সেই আলিশান ভবন থেকে বের হল, তখন রাতের ঠান্ডা বাতাস তার মুখ স্পর্শ করল এবং সেই নিজের ধ্বংসের অনুভূতি আরও গভীরভাবে পেতে লাগল, যা তাকে ভেঙে ফেলছিল। সে ফিরে সেই ঝলমলে ভবনটার দিকে তাকাল, যেখানে অনন্যা এখন নিজের জয়ের উৎসব পালন করছে, এবং সে নিজেকে একটা অপরাধীর মতো অনুভব করছিল, যাকে সমাজ ত্যাগ করেছে। সে রাস্তার ধারে লাগানো একটা পোস্টার দেখল, যার ওপর অনন্যার ছবি ছিল এবং তার নিচে দ্য পাওয়ার অফ রেজিলিয়েন্স লেখা ছিল, যা তাকে তার পরাজয়ের কথা মনে করিয়ে দিল। সে জানত যে সে নিজের অজ্ঞতায় এমন একটা শিখাকে নেভানোর চেষ্টা করেছিল, যা এখন একটা বিশাল অগ্নিতে পরিণত হয়েছে এবং সবাইকে আলোকিত করছে। পথে সে সেই জায়গাগুলো দিয়ে গেল যেখানে সে অনন্যার সাথে একসময় ভালো মুহূর্ত কাটিয়েছিল, এবং সেই স্মৃতিগুলো তার হৃদয়কে আবার ছলনি করতে শুরু করল, যার ফলে তার চোখে জল চলে এলো। তার মনে পড়ল যে কিভাবে অনন্যা তার খারাপ সময়ও তার সঙ্গ দিয়েছিল এবং সে কখনো তার প্রতি নিজের বিশ্বস্ততা কম হতে দেয়নি, কিন্তু সে তাকে ধোঁকা দিয়েছে। সে অনুভব করল যে সে আসলে কখনো সেই নারীর ভালোবাসার যোগ্যই ছিল না, যে তাকে নিজের সবকিছু মেনে নিয়েছিল এবং বিনিময়ে কেবল তিরস্কার পেয়েছিল। এখন অনুশোচনার এই আগুন তাকে তিল তিল করে জ্বালাচ্ছিল এবং সে শান্তির কোনো পথ পাচ্ছিল না, যা খুবই ভয়ানক অভিজ্ঞতা ছিল। পরের কয়েকদিন পর্যন্ত বিক্রম নিজেকে একটা ছোট ঘরে বন্দি করে নিল এবং সে কেবল অনন্যার ব্যাপারে ভাবতে থাকল, যে কিভাবে সে তাকে পুনরায় পেতে পারে, যা অসম্ভব ছিল। সে জানতে পারল যে ফিনিক্স ইন্টারন্যাশনাল এখন সিংহানিয়া সাম্রাজ্যের সমস্ত সম্পত্তিকে একটা চ্যারিটেবল ট্রাস্টে পরিবর্তন করছে, যাতে গরিব এবং অভাবী মানুষদের সাহায্য করা যায়, যা বিক্রমের জন্য বড় ধাক্কা ছিল। এর মানে ছিল যে তার পুরো বংশগৌরব এবং তার উত্তরাধিকার এখন চিরকালের জন্য তার হাত থেকে বেরিয়ে গেছে এবং সে এখন একজন সাধারণ নাগরিকের চেয়েও খারাপ অবস্থায় আছে। অনন্যা তার অহংকারের মূলে আঘাত করেছিল এবং তাকে পুরোপুরি অকার্যকর করে দিয়েছিল, যাতে সে পুনরায় কখনো উঠতে না পারে। বিক্রম শেষমেশ এটা মেনে নিল যে সে এখন অনন্যাকে কখনো ফেরত পাবে না এবং তাকে নিজের বাকি জীবন এই একাকিত্ব এবং দারিদ্র্যে কাটাতে হবে, যা তার শাস্তি ছিল। সে অনুভব করল যে সে যেই বীজ বুনেছিল সে এখন তারই ফসল কাটছে এবং এতে অন্য কারোর দোষ নেই, বরং তার নিজের নিচু মানসিকতা দায়ী। সে অনন্যার নামে একটা শেষ চিঠি লেখার চেষ্টা করল, কিন্তু তার কাছে লেখার জন্য কোনো শব্দ ছিল না, কারণ তার প্রতিটি কথা এখন মিথ্যে ও ফাঁপা লাগছিল। সে সেই সাদা কাগজটা ছিঁড়ে ফেলল এবং নিজের ভাগ্যকে মেনে নিল, যা খুবই দুঃখজনক ও করুণায় ভরা সমাপ্তি মনে হচ্ছিল। শহরে এখন বসন্ত ঋতু এসে গিয়েছিল এবং চারদিকে নতুন ফুল ফুটছিল, কিন্তু বিক্রমের জীবনে কেবল ঝরা পাতাই অবশিষ্ট ছিল, যার কোনো প্রত্যাবর্তন হওয়ার ছিল না। অনন্যা এখন আন্তর্জাতিক স্তরে একজন বড় ব্যক্তিত্বে পরিণত হয়েছিল এবং সে নারীদের অধিকারের জন্য অনেক বড় প্রজেক্ট শুরু করেছিল, যার ফলে তার সম্মান আরও বেড়ে গিয়েছিল।
বিক্রম প্রায়ই দূর থেকে তার সাফল্যের খবর শুনত এবং নিজেকে অভিশাপ দিত যে সে কি হারিয়েছে এবং তার জীবন এখন কতটা খালি ও অর্থহীন হয়ে গেছে। সে এখন কেবল একটা সতর্কতা হয়ে রয়ে গিয়েছিল সেই সব লোকেদের জন্য যারা নিজেদের মিথ্যে অহংকারে সম্পর্কের মর্যাদাকে ভুলে যায়। এক সন্ধ্যায় সে সেই পুরনো পার্কে গেল যেখানে সে কখনো অনন্যার সাথে হাঁটত, এবং সে সেখানে একটা বেঞ্চে বসে সেই পুরনো দিনগুলোর কথা মনে করল, যখন সব কিছু ঠিক ছিল। সে অনুভব করল যে টাকা এবং ক্ষমতা ফিরে আসতে পারে, কিন্তু হারানো বিশ্বাস এবং সম্মান কখনো ফিরে পাওয়া যায় না, চাই আপনি যতই চেষ্টা করুন না কেন। সে নিজের চোখ বন্ধ করল এবং অনন্যার সেই হাসি মনে করল, যা এক সময় কেবল তার জন্য ছিল, কিন্তু এখন তা অন্য কোনো দুনিয়াকে আলোকিত করছে। সে ওখানেই বসে রইল যতক্ষণ না রাতের অন্ধকার গভীর হয়ে গেল এবং তার বাড়ি ফেরার কোনো তাড়া ছিল না, কারণ সেখানে কেউ ছিল না। অনন্যাও সেই সন্ধ্যায় নিজের ডায়েরিতে লিখল যে সে অবশেষে নিজের অতীতের সব ভূতকে দাফন করে দিয়েছে এবং এখন সে ভবিষ্যতের দিকে তাকানোর জন্য পুরোপুরি স্বাধীন। সে অনুভব করল যে বিক্রমের প্রতি তার কোনো শত্রুতা অবশিষ্ট ছিল না, কারণ ঘৃণাও এক প্রকারের বন্ধন যা সে ভেঙে দিয়েছে যাতে সে শান্তিতে থাকতে পারে। তার শক্তি এখন তার ক্রোধে নয়, বরং তার ক্ষমা করার ক্ষমতার মধ্যে ছিল। যদিও সে তাকে নিজের জীবনে পুনরায় সামিল করার জন্য কখনো প্রস্তুত ছিল না। সে নিজের জানলা দিয়ে খোলা আকাশ দেখল এবং অনুভব করল যে তার উড্ডয়ন এখন অনন্ত এবং তাকে আটকানোর কেউ অবশিষ্ট নেই। বিক্রমের গল্প এখন এমন একটা মোড়ে ছিল যেখানে কেবল নীরবতা এবং অনুশোচনায় তার সত্যিকারের সঙ্গী ছিল, এবং তাকে নিজের বাকি জীবন এই বোঝার সাথে বাঁচতে হতো যা খুব ভারী ছিল। সে অনুভব করল যে পৃথিবী অনেক বড়, কিন্তু তার জন্য এখন কোনো জায়গা অবশিষ্ট নেই, কারণ সে নিজের হাতে নিজের ঘর এবং নিজের সংসার উজাড় করে দিয়েছে। অনন্যা এখন তার জন্য কেবল দূরের একটা তারা ছিল, যাকে সে দেখতে তো পেত কিন্তু কখনো ছুঁতে পারত না, এবং এটাই তার সবচেয়ে বড় পরাজয় ছিল। সে এখন একটা নামহীন জীবনযাপন করতে বাধ্য ছিল, যেখানে তার পরিচয় কেবল তার ভুলের সাথে জড়িয়েছিল এবং আর কিছু নয়। পুরো অধ্যায়ে অনন্যায়ের চরিত্র একটা শক্তিশালী এবং স্বাধীন নারী হিসেবে ফুটে উঠেছে, যে নিজের বাধাগুলোকে নিজের সিঁড়িতে পরিণত করেছে এবং একটা নতুন ইতিহাস রচনা করেছে। বিক্রমের অনুশোচনা কেবল একটা ব্যক্তিগত ট্র্যাজেডি ছিল না, বরং এটা সেই সকলের জন্য একটা শিক্ষা ছিল যারা ভালোবাসা এবং বিশ্বাসকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করার ভুল করে। গল্পটি দেখিয়েছে যে কিভাবে সময়ের চাকা ঘোরে, এবং যারা কাল অন্যদের মাথা নোয়ানোর চেষ্টা করছিল তারা আজ নিজেরাই ধুলোয় মিশে গেছে। এটা ন্যায়ের জয় ছিল, এবং এমন এক নারীর আত্মসম্মানের গল্প ছিল যে কখনো হার মানতে শেখেনি এবং সফল হয়েছিল। বিক্রম সিংহানিয়া এখন সেই বিশাল এবং আধুনিক কেবিনের বাইরে দাঁড়িয়েছিল, যা একসময় তার নাগালের বাইরে মনে হতো, এবং আজ তাকে সেখানে একটা অপরাধীর মতো অপেক্ষা করতে হচ্ছিল। ঘরের দেওয়ালে লাগানো পেইন্টিং এবং সাজসজ্জা অনন্যার পরিবর্তিত পছন্দ এবং তার সূক্ষ্ম বুদ্ধির পরিচয় দিচ্ছিল, যা তাকে একটা নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল। তার হৃৎস্পন্দন দ্রুত ছিল, কারণ সে জানত যে আজকের এই কথাবার্তা তার অবশিষ্ট অস্তিত্বের জন্য চূড়ান্ত নির্ণায়ক মোড় প্রমাণ হতে চলেছে। সে গভীর শ্বাস নিল এবং নিজের কাঁপতে থাকা হাতগুলোকে স্থির করার চেষ্টা করল, যাতে সে অনন্যার সামনে সামান্য আত্মবিশ্বাস দেখাতে পারে। যেমনই সে ভেতরে গেল, অনন্যা নিজের বড় কাচের টেবিলের পেছনে বসেছিল, এবং তার মুখে এমন একটা কঠোরতা ছিল যা বিক্রমের শব্দগুলোকে তার গলাতেই আটকে দিল। সে একটা কালো রঙের স্যুট পরেছিল, যা তার অদম্য ইচ্ছাশক্তি এবং তার পেশাদার মনোভাবকে আরও বেশি ফুটিয়ে তুলছিল, যার ঔজ্জ্বল্য বিক্রমের চোখে বিঁধছিল। অনন্যা নিজের ল্যাপটপ থেকে নজর সরাল এবং বিক্রমের দিকে তাকাল, কিন্তু তার চোখে কোনো পরিচিতি বা পুরনো স্মৃতির কোনো অংশ বাকি ছিল না, যা খুব ভীতিকর ছিল। সে পুরোপুরি একজন অচেনা মানুষের মতো লাগছিল, যার কেবল নিজের ব্যবসায়িক লক্ষ্য এবং প্রতিষ্ঠানের উন্নতি নিয়ে মাথা ব্যথা ছিল। বিক্রম খুব ধীর স্বরে নিজের কথা শুরু করল এবং অনন্যার কাছে নিজের পুরনো সম্পর্কের দোহাই দিয়ে সিংহানিয়া গ্রুপকে বাঁচানোর জন্য আর্থিক সাহায্যের ভিক্ষা চাইল, যা তার অসহায়তাকে দর্শাচ্ছিল। সে স্বীকার করল যে তার অনেক বড় ভুল হয়ে গিয়েছিল, এবং সে এখন নিজের প্রতিটি ভুল শোধরানোর জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত, যাতে সে আবার সাথে আসতে পারে। অনন্যা তার কথা মাঝপথেই কেটে দিল এবং একটা ঠান্ডা হাসির সাথে তাকে মনে করিয়ে দিল যে সাউদা আবেগের ভিত্তিতে নয়, বরং পরিসংখ্যান এবং যোগ্যতার ভিত্তিতে করা হয়। সে খুব স্পষ্ট শব্দে বলল যে সে এখন সেই ডুবন্ত জাহাজে নিজের বিনিয়োগ করতে যায় না। অনন্যা টেবিলে রাখা একটা রিমোটের বোতাম টিপল, যার ফলে পেছনের দেওয়ালে একটা বড় স্ক্রিন চালু হয়ে গেল এবং তাতে গত কয়েক মাসের ব্যবসায়িক পরিসংখ্যানের পুরো বিবরণ দেখা যেতে লাগল।
সে খুব বিস্তারিতভাবে বিক্রমকে বোঝালো যে কিভাবে ফিনিক্স ইন্টারন্যাশনাল খুব পরিকল্পিতভাবে সিংহানিয়া গ্রুপের দুর্বলতাগুলোকে চিহ্নিত করেছে এবং তাদের বাজারে পুরোপুরি অকার্যকর করার জন্য পদক্ষেপ নিয়েছে। বিক্রম এটা দেখে অবাক হয়ে গেল যে অনন্যা তার সাম্রাজ্যের প্রতিটি ইটকে কতটা দক্ষতার সাথে নাড়িয়ে দিয়েছে এবং সে সব কিছু তার চোখের সামনে অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। এটা কেবল কাকতালীয় ছিল না, বরং একটা কৌশলগত ন্যায়বিচার ছিল। সে এগিয়ে এসে বিক্রমের চোখের দিকে সরাসরি তাকালো এবং সেই কালো রাতের উল্লেখ করল, যখন বিক্রম তাকে অন্য এক নারীর সামনে মাথা নত করতে এবং অপমানিত হতে বাধ্য করেছিল। অনন্যার কণ্ঠে এখন এমন একটা প্রতিধ্বনি ছিল যা বিক্রমের অহংকারের প্রতিটি টুকরোকে পিষে ফেলছিল এবং তাকে তার পাপের কথা মনে করিয়ে দিচ্ছিল, যা খুব তিক্ত ছিল। সে বলল যে সেই দিন অনন্যার যে আত্মা মরেছিল তা এমন এক যোদ্ধার জন্ম দিয়েছে যার এখন কারোর সাহায্য বা পরিচয়ের প্রয়োজন নেই। সেই এক মুহূর্তের অপমান অনন্যার ভেতরের সেই দয়ালু ভাবকে চিরকালের জন্য শেষ করে দিয়েছিল। বিক্রম কাঁদতে কাঁদতে বলল যে তাকে মায়া বিভ্রান্ত করেছিল এবং সে কেবল তাকে বিশ্বাস করার কারণে অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু অনন্যা তাকে আবার চুপ করিয়ে দিল। সে বলল যে যে পুরুষ নিজের স্ত্রীর চরিত্র এবং তার বিশ্বস্ততাকে চিনতে ব্যর্থ হয় সে কোনো সহানুভূতির যোগ্য হয় না, তার বাধ্যবাধকতা যাই হোক না কেন। অনন্যা স্পষ্ট করল যে মায়া কেবল একটা মাধ্যম ছিল, কিন্তু আসল দোষী বিক্রমের নিজের চিন্তাভাবনা এবং তার সেই ফাঁপা অহংকার ছিল যা তাকে বাস্তবতা থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল। সে তাকে নিজের পরাজয় স্বীকার করতে এবং সেখান থেকে এক্ষুনি চলে যাওয়ার জন্য খুব কঠোর ভাষায় বলল। তখনই কেবিনের দরজা হঠাৎ খুলল এবং মায়া ভেতরে ঢুকে পড়ল, যার পরনে খুব অগোছালো কাপড় ছিল এবং তার মুখে পাগলামির সাথে সাথে গভীর হতাশা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে অনন্যার উপর চিৎকার করতে শুরু করল এবং অভিযোগ করল যে সে তার জীবন ধ্বংস করে দিয়েছে এবং তাকে সমাজে কোথাও মুখ দেখানোর যোগ্য রাখেনি, যার ফলে পরিবেশ খুব থমথমে হয়ে গেল। মায়া বিক্রমের দিকে হাত বাড়াল এবং তাকে নিজের সাথে যাওয়ার জন্য বলল, কিন্তু বিক্রম তাকে এত ঘৃণার সাথে দেখল যে মায়া ওখানেই থমকে গেল এবং তার গলার আওয়াজ দমে গেল। অনন্যা নিরাপত্তা রক্ষীদের ভেতরে ডাকল না, বরং সে নিজেই উঠে দাঁড়াল। অনন্যা টেবিল থেকে একটা ফাইল বের করল এবং সেটা মায়ার সামনে ছুড়ে দিল, যাতে তার দ্বারা করা আর্থিক কেলেঙ্কারি এবং জাল নথিপত্রের পোক্ত প্রমাণ ছিল, যা সে বিক্রমের অগোচরে তৈরি করেছিল। সে জানালো যে কিভাবে মায়া সিংহানিয়া গ্রুপের ফান্ড নিজের ব্যক্তিগত বিলাসিতার জন্য ব্যবহার করেছিল এবং সে বিক্রমকে পুরোপুরি দেউলিয়া করার পরিকল্পনা করছিল। মায়ার কাছে এখন বলার জন্য কিছুই অবশিষ্ট ছিল না, কারণ তার বোনা মিথ্যের জালের প্রতিটি সুতো অনন্যা খুব নির্দয়ভাবে ছিঁড়ে দিয়েছিল। বিক্রম এইসব শুনে এবং আরও বেশি ভেঙে পড়ল, কারণ সে নিজের বোকামি বুঝতে পারল। অনন্যা ঘোষণা করল যে সে আগেই এই সব প্রমাণ পুলিশ এবং প্রেসকে পাঠিয়ে দিয়েছে এবং আগামী কয়েক মিনিটের মধ্যে মায়ার গ্রেফতারির জন্য ওয়ারেন্ট জারি হতে চলেছে, যা চূড়ান্ত সত্য ছিল। মায়া সেখান থেকে পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু নিরাপত্তা রক্ষীরা তাকে আগেই ধরে ফেলেছিল এবং তাকে অপমানিত হতে হতে সেখান থেকে বাইরে নিয়ে যাওয়া হলো, যেখানে মিডিয়ার ক্যামেরা মোতায়েন ছিল। বিক্রম এই দৃশ্য দেখল এবং তার মনে পড়ল যে কিভাবে অনন্যাকে সে এইভাবেই অপমানিত করেছিল এবং আজ নিয়তি সেই একই খেলা মায়ার সাথে খেলল। তার মনে হলো যে সে নিজেও সেই একই চোরাবালিতে ফেসে গেছে। যখন ঘরটা আবার শান্ত হয়ে গেল তখন অনন্যা বিক্রমের দিকে ঘুরে তাকাল এবং বলল যে ন্যায়ের চক্র এখন পূর্ণ হয়ে গেছে এবং সে এখন পুরোপুরি স্বাধীন অনুভব করছে। সে বিক্রমকে বলল যে সে তাকে জেলে পাঠাবে না, কারণ সে চায় যে সে নিজের বাকি জীবন এই দারিদ্র্য এবং অনুশোচনায় কাটাক, যা যে কোনো মৃত্যুর চেয়ে বেশি যন্ত্রণাদায়ক। বিক্রম অনুভব করল যে অনন্যা তাকে এমন এক শাস্তি দিয়েছে যা থেকে সে কখনোই সেরে উঠতে পারবে না এবং তার প্রতিটি নিঃশ্বাসের সাথে সেই অপমানের কথা মনে পড়বে। সে এখন অনন্যার সামনে একজন যাচকও আর অবশিষ্ট ছিল না। বিক্রম শেষবারের মতো অনন্যার হাত ধরার চেষ্টা করল, কিন্তু অনন্যা অত্যন্ত ঘৃণার সাথে নিজের হাত সরিয়ে নিল এবং তাকে নিজের সীমার মধ্যে থাকার কঠোর সতর্কবাণী দিল। সে বলল যে তাদের মাঝের প্রতিটি পবিত্র অনুভূতি সেদিনই পুড়ে ছাই হয়ে গিয়েছিল, যেদিন সে তাকে প্রকাশ্য বাজারে নিলাম করার চেষ্টা করেছিল এবং এখন আর কিছুই অবশিষ্ট নেই। সে নিজের সচিবকে আদেশ দিল যাতে বিক্রমকে ইমারত থেকে বের করে দেওয়া হয় এবং তাকে পুনরায় কখনো ভেতরে আসার অনুমতি না দেওয়া হয়, পরিস্থিতি যাই হোক না কেন। বিক্রমের মান মর্যাদা এখন চূর্ণবিচূর্ণ হওয়ার চরম সীমায় ছিল এবং সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। বিক্রম যখন ফিনিক্স ইন্টারন্যাশনালের সেই চমৎকার ইমারত থেকে বাইরে বেরোল তখন তার মনে হল সে এক জীবন্ত লাশে পরিণত হয়েছে, যার কাছে না আছে কোনো ঘর আর না আছে কোনো ভবিষ্যৎ।
সে রাস্তার পাশে দাঁড়িয়ে দেখল যে কিভাবে পুলিশ মায়াকে নিজের গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে এবং ভিড় তাকে গালিগালাজ করছে, যা ছিল তার কর্মের ফল। সে অনুভব করল যে সে এক হীরা হারিয়ে পাথরকে বেছে নিয়েছিল এবং আজ সেই পাথরও তার হাত থেকে ফিসলে গিয়ে তাকে জখম করে দিয়েছে। তার চোখ থেকে ঝরতে থাকা অশ্রু এখন কাউকে প্রভাবিত করছিল না, কারণ সেগুলো অনেক দেরিতে এসেছিল। পুরো শহরে এখন অনন্যার বীরত্ব এবং তার বুদ্ধিমত্তার কাহিনী শোনা যাচ্ছিল, এবং সে নারীদের জন্য এক প্রেরণা হয়ে উঠেছিল, যে নিজের স্বাভিমানের জন্য এক সাম্রাজ্য খাড়া করেছে। বিক্রমকে এখন সবাই একটি উদাহরণ হিসেবে দেখত, যে কিভাবে অহংকার ও ভুল সঙ্গতি একজন সফল ব্যক্তিকে মাটিতে নামিয়ে আনতে পারে এবং তাকে বরবাদ করতে পারে। সে নিজের পুরনো বাংলোর দিকে তাকালো, যা এখন নিলামের জন্য প্রস্তুত ছিল, এবং তার সেখানে কাটানো অনন্যার সাথে সেই সুন্দর দিনগুলোর কথা মনে পড়তে লাগল, যা আর কখনো ফিরে আসবে না। তার জীবন এখন কেবল এক লম্বা রাতের মতো ছিল, যাতে কোনো সকাল ছিল না। পরের কয়েকদিনে সিংঘানিয়া সাম্রাজ্যের অবশিষ্টাংশ অনন্যা খুব কম দামে কিনে নিল এবং সেগুলোকে একটি নতুন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে বদলে দিল, যা ছিল তার জয়ের প্রতীক। সে এটা নিশ্চিত করল যে বিক্রমের পরিবারের নাম এখন ব্যবসায়িক জগৎ থেকে পুরোপুরি মুছে যায় এবং কেবল তার দ্বারা করা সামাজিক কাজগুলোর চর্চা হয়, যা ছিল তার নতুন পরিচয়। বিক্রম এইসব দূর থেকে দেখল এবং সে অনুভব করল যে অনন্যা তাকে কেবল অর্থনৈতিকভাবেই নয়, বরং ঐতিহাসিকভাবেও পুরোপুরি মিটিয়ে দিয়েছে। সে এখন এক বেনামি অস্তিত্ব ছিল। অনন্যা নিজের নতুন অফিসে বসে জানলা দিয়ে বাইরে তাকালো এবং তার মনে হলো যে এখন সে প্রকৃতপক্ষে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। সে পুরনো সব ফাইল বন্ধ করে দিল এবং নিজের টিমের সাথে এক আন্তর্জাতিক প্রজেক্ট নিয়ে আলোচনা শুরু করল, যা বিশ্বের অনেক দেশে পরিবর্তন আনতে চলেছিল, এবং সেটি ছিল অনেক বড়। তার মুখে এখন সেই ব্যথার ছাপ ছিল না যা কখনো তার চোখে ঝলকাত, বরং এখন সেখানে কেবল একজন বিজয়ীর চমক এবং শান্তি ছিল, যা সে নিজে অর্জন করেছিল। সে এখন আর কারো ছায়া ছিল না। বিক্রম শেষে একটি ছোট ভাড়ার ঘরে আশ্রয় নিল এবং সেখানে সে সেই পুরনো স্মৃতিগুলোর সাথে থাকতে লাগল, যা তাকে প্রতি মুহূর্তে দংশন করত এবং তাকে শান্তিতে শুতে দিত না। সে উপলব্ধি করল যে যে স্ত্রীকে সে কখনো দুর্বল ভেবেছিল, সে প্রকৃতপক্ষে তার আসল শক্তি ছিল, এবং তাকে ছাড়া সে একদিনকে সমানও আর অবশিষ্ট নেই। সে অনন্যার একটি ছবি নিজের কাছে রেখেছিল, যা সে রাতভর দেখত এবং নিজের সেই ভুলগুলোর জন্য নিজেকে ধিক্কার দিত। অনুশোচনার এই আগুন এখন তার নিয়তি হয়ে গিয়েছিল, যা তাকে সহ্য করতে হতো। গল্পের এই মোড় দেখায় যে কিভাবে ক্ষমতা এবং অহংকারের নেশা মানুষকে আপনজনদের থেকে দূরে সরিয়ে দেয় এবং তাকে এমন করতে ফেলে দেয় যেখান থেকে ফেরার কোনো পথ থাকে না। অনন্যার উত্থান এমন এক মহিলার গল্প যে নিজের পীড়াকে নিজের শক্তিতে পরিণত করেছে এবং সমাজের সেই মানদণ্ডগুলোকে চ্যালেঞ্জ জানিয়েছে যা মহিলাদের কেবল দুর্বল মনে করে। বিক্রমের পতন তাদের সবার জন্য এক সতর্কবাণী, যারা সম্পর্কের মর্যাদা ভুলে ক্ষণিক আকর্ষণ এবং প্রতারণার জালে ফেসে যায় এবং সবকিছু হারিয়ে ফেলে। এটি ন্যায় এবং সত্যের অন্তিম বিজয় ছিল। অধ্যায়ের শেষে অনন্যা অনুভব করল যে সে কেবল নিজের প্রতিশোধই নেয়নি, বরং সে নিজেকে একজন উন্নত মানুষ হিসাবে বিকশিত করেছে, যে ঘৃণা থেকে উপরে উঠে কাজ করতে জানে। সে বিক্রমকে ক্ষমা করেনি, কিন্তু সে তাকে নিজের মন থেকে পুরোপুরি বের করে দিয়েছিল, যাতে সে শান্তি এবং সম্মানের সাথে নিজের নতুন জীবন বাঁচতে পারে, যা ছিল তার সাফল্য। তার যাত্রা এখন সেই উচ্চতার দিকে ছিল যেখানে কেবল প্রতিভা এবং নৈতিকতার সম্মান হয়, এবং সে সেখানে পৌঁছে গিয়েছিল যেখান থেকে দুনিয়া খুব সুন্দর দেখাত। সেই দৃশ্য এখন তার জন্য এক দুঃস্বপ্ন হয়ে গিয়েছিল, যা তাকে রাতে ঘুমাতে দিত না এবং নিজের নীচতার উপর তার ঘৃণা হতে থাকত। সে অনুভব করল যে আসল দারিদ্র্য অর্থের অভাব নয়, বরং সেই প্রেম এবং আনন্দ তো হারিয়ে ফেলা যা সে কোনো শর্ত ছাড়াই পেয়েছিল। বিক্রম ঠিক করল যে সে শেষবারের মতো অনন্যার কাছে যাবে এবং নিজের সেই ভুলের পুনরাবৃত্তি করবে, কিন্তু এইবার সে নিজের ইচ্ছায় ঝুঁকবে। সে নিজের ছেঁড়া চটিগুলো পরল এবং বৃষ্টির মধ্যেই ফিনিক্স ইন্টারন্যাশনালের সেই বিশাল ইমারতের দিকে চলতে লাগল। রাস্তায় লোকজন তাকে দেখে হাসছিল এবং তাকে একজন পাগল ভিখারি মনে করছিল, কারণ তার অবস্থা সত্যিই খুব করুণ এবং অপমানজনক হয়ে গিয়েছিল। কিন্তু তার এখন কারও তোয়াক্কা ছিল না, কারণ তার মনে কেবল অনন্যার কাছে ক্ষমা চাওয়ার এক পাগলামি ভরা জেদ চেপেছিল। সেই দৃশ্য এখন তার জন্য এক দুঃস্বপ্ন হয়ে গিয়েছিল, যা তাকে রাতে ঘুমাতে দিত না এবং নিজের নীচতার উপর তার ঘৃণা হতে থাকত। সে অনুভব করল যে আসল দারিদ্র্য অর্থের অভাব নয়,
বরং সেই প্রেম এবং আনন্দত্ব হারিয়ে ফেলা যা সে কোনো শর্ত ছাড়াই পেয়েছিল। বিক্রম ঠিক করল যে সে শেষবারার মতো অনন্যার কাছে যাবে এবং নিজের সেই ভুলের পুনরাবৃত্তি করবে, কিন্তু এইবার সে নিজের ইচ্ছায় ঝুঁকবে। সে নিজের ছেঁড়া চটিগুলো পরল এবং বৃষ্টির মধ্যেই ফিনিক্স ইন্টারন্যাশনালের সেই বিশাল ইমারতের দিকে চলতে লাগল। রাস্তায় লোকজন তাকে দেখে হাসছিল এবং তাকে একজন পাগল ভিখারি মনে করছিল, কারণ তার অবস্থা সত্যিই খুব করুণ এবং অপমানজনক হয়ে গিয়েছিল। কিন্তু তার এখন কারও তোয়াক্কা ছিল না, কারণ তার মনে কেবল অনন্যার কাছে ক্ষমা চাওয়ার এক পাগলামি ভরা জেদ চেপেছিল। যখন সে ইমারতের রাজকীয় প্রধান গেটে পৌঁছাল, তখন নিরাপত্তারক্ষীরা তাকে ভেতরে যেতে বাধা দিল এবং তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করার চেষ্টা করল। বিক্রম সেই গার্ডদের সামনে হাত জোড় করল এবং তাদের কাছে মিনতি করল যে সে কেবল একবার নিজের মালকিনের সাথে দেখা করতে চায়, তাতে সে তাকে সাজাই দিক না কেন। তার চোখে এমন এক আকুলতা ছিল যা দেখে এক দয়ালু গার্ডের মন গলে গেল এবং সে অনন্যার সচিবকে জানাল। সচিব প্রথমে মানা করল, কিন্তু তারপর অনন্যার আদেশে তাকে নিচে লবিতে অপেক্ষা করার অনুমতি মিলে গেল, যা খুব আশ্চর্যজনক ছিল। লবির জাঁকজমক এবং সেখানে থাকা আধুনিক সুযোগ সুবিধা দেখে বিক্রমের নিজের তুচ্ছ পরিস্থিতির কথা আরও বেশি মনে হল, যা তাকে ভেতরে ভেতরে মেরে ফেলছিল। সে এক কোণে দাঁড়িয়ে কাঁপছিল আর তার পুরো শরীর বৃষ্টির জলে ভেজা ছিল এবং মেঝেতে কাদার দাগ হয়ে যাচ্ছিল। সেখানে কাজ করা লোকজন তাকে অবজ্ঞার নজরে দেখছিল এবং কানাঘুষো করছিল যে এটি সেই মহান বিক্রম সিংঘানিয়া যে এখন ধুলোয় মিশে গিয়েছে। সে নিজের মাথা নিচু করে নিল, কারণ তার কাছে এখন কারো চোখের দিকে তাকানোর সাহস বেটেছিল না। হঠাৎ লিফটের দরজা খুলল এবং অনন্যা বাইরে বের হল, যার পেছনে তার সহকারীদের এক বিশাল বাহিনী চলছিল যা তার শক্তির প্রদর্শন করছিল। সে একটি সাদা রঙের চমৎকার কোট পরেছিল যা তার পবিত্র এবং অটল চরিত্রকে প্রকাশ করছিল, এবং তার প্রতিটি চালে একজন বিজয়ীর আত্মবিশ্বাস ছিল। যেমনই তার নজর বিক্রমের উপর পড়ল, সে নিজের পদক্ষেপ থামিয়ে দিল এবং তার মুখে এক অত্যন্ত ঠান্ডা এবং উদাসীন ভাব ফুটে উঠল। সে নিজের সহকারীদের পেছনে থাকার ইশারা করল এবং বিক্রমের কাছে গিয়ে দাঁড়াল, যার ফলে লবিতে নিস্তব্ধতা ছেয়ে গেল। বিক্রম এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল এবং নিজের মাথা অনন্যার জুতোর কাছে নিয়ে গেল, যেন সে কোনো অন্তিম প্রায়শ্চিত্ত করছে। সে কাঁদতে কাঁদতে বলল যে সে সেটাই করছে যা সে অনন্যাকে দিয়ে করিয়েছিল, এবং সে ততক্ষণ উঠবে না যতক্ষণ না সে ক্ষমা পাচ্ছে। তার কান্নার শব্দ পুরো লবিতে প্রতিধ্বনিত হচ্ছিল এবং সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল, কারণ এটি একটি সাম্রাজ্যের পতনের চরম পর্যায়ে ছিল। অনন্যা নিচে ঝুঁকে তাকে তুলল না, বরং সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে তাকে দেখতে থাকল। অনন্যা খুব ধীর এবং শান্ত গলায় বলল যে এই ঝুঁকে পড়া এখন অনেক দেরিতে এসেছে এবং এতে এখন কোনো মর্যাদা বা অর্থ বাকি নেই। সে তাকে জানালো যে সেই রাতে যখন সে ঝুঁকেছিল তখন সে তার প্রতি নিজের প্রেম এবং সম্মানের বিদায় করছিল, যা বিক্রম কখনোই বোঝেনি। সে স্পষ্ট করল যে ক্ষমা কেবল সেই ভুলের জন্য হয় যা অজান্তে করা হয়েছে, কিন্তু বিক্রম যা করেছে তা একটি সুপরিকল্পিত অপমান ছিল। অনন্যার চোখে এখন কোনো ক্রোধ ছিল না, বরং কেবল এক এমন শূন্যতা ছিল যা বিক্রমকে পুরোপুরি ভেঙে দিল। বিক্রম নিজের মাথা মাটিতে ঠুকতে শুরু করল এবং ভিক্ষা চাইতে লাগল যে সে তাকে যেন একটি ছোট কাজই দেয় যাতে সে তার কাছে থাকতে পারে। সে বলল যে সে এখন রাজা হয়ে নয়, বরং একজন দাস হয়ে তার সেবা করতে চায়, যাতে সে নিজের পুরনো নিষ্ঠুরতার কিছুটা প্রায়শ্চিত্ত করতে পারে। অনন্যা এক দীর্ঘশ্বাস নিল এবং নিজের ব্যাগ থেকে একটি পুরনো ফাইল বের করল, যা সে সবসময় নিজের সাথে রাখত যাতে সে নিজের পরিশ্রমকে মনে রাখতে পারে। সে সেই ফাইল বিক্রমের দিকে ছুঁড়ে দিল এবং তাকে সেটা পড়ার জন্য বলল, যা তার কাছে এক নতুন রহস্যোদ্ঘাটন ছিল। সেই ফাইলে বিক্রমের কোম্পানির সেই সব রণনীতি এবং গোপন পরিকল্পনাগুলো ছিল যা অনন্যা রাত জেগে তৈরি করেছিল, এবং বিক্রম সেগুলোর কৃতিত্ব নিয়েছিল। বিক্রম যখন সেই পাতাগুলো উল্টালো, তখন সে বুঝতে পারল যে সে কখনোই একজন সফল ব্যবসায়ী ছিল না, বরং সে কেবল অনন্যার বুদ্ধিমত্তার ছায়া ছিল। সে উপলব্ধি করল যে সেই সোনার পাখিটাকেই খাঁচা থেকে বের করে দিয়েছিল, যে তার সাম্রাজ্যকে সোনার বানিয়েছিল, এবং সে নিজে শূন্য ছিল। এই সত্য তার অবশিষ্ট অহংকারকেও পুরোপুরি চূর্ণ করে দিল এবং সে আরও জোরে কাঁদতে লাগল। অনন্যা বলল যে সে বিক্রমকে বরবাদ করেনি, বরং সে কেবল নিজের সেই সেবাগুলো ফিরিয়ে নিয়েছে যা সে তাকে ফ্রিতে দিচ্ছিল।
সে তাকে জানালো যে যেদিন সে ঘর থেকে বেরিয়েছিল সেদিনই সে নিজের পরিচয় ফিরে পেয়েছিল এবং বিক্রম নিজের আসল জায়গায় চলে এসেছিল। সে নিরাপত্তারক্ষীদের আদেশ দিল যে বিক্রমকে যেন এখন বাইরে নিয়ে যাওয়া হয়, কারণ তার সময় খুব মূল্যবান এবং সে এটা নষ্ট করতে চায় না। বিক্রম তার আঁচল ধরার চেষ্টা করল, কিন্তু গার্ডরা তাকে নির্মমভাবে টেনে আলাদা করে দিল, যা তার নিয়তি হয়ে গিয়েছিল। যখন তাকে লবি থেকে বাইরে বের করা হচ্ছিল তখন সে দেখল যে অনন্যা পেছন ফিরে না তাকিয়ে নিজের কেবিনের দিকে ফিরে যাচ্ছে এবং সে এখন তার জন্য নাগালের বাইরে ছিল। বাইরে আবার তেজ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এবং বিক্রম সেই কাদাতেই পড়ে থাকল যেখান থেকে সে নিজের যাত্রা শুরু করেছিল, এবং সে কোনো সাহারা পেল না। সে এখন বুঝতে পেরেছিল যে অনুশোচনা যতই গভীর হোক না কেন তা অতিবাহিত সময়কে কখনো ফিরিয়ে আনতে পারে না এবং ক্ষতও ভরতে পারে না। তার জীবন এখন এক অনন্ত অন্ধকারের দিকে এগোচ্ছিল, যেখানে তাকে কেবল একাকিত্ব এবং তিতস্মৃতির সাথেই মরতে হবে। পুরো শহরের খবরের কাগজে পরের দিন এই খবর ছাপা হল যে কিভাবে প্রাক্তন ধনকুবের বিক্রম সিংঘানিয়া নিজের স্ত্রীর সামনে প্রকাশ্যে হাঁটু গেড়ে ক্ষমা চেয়েছেন। এই খবর মায়ার কানেও পৌঁছাল, যে জেলের গড়াদের পেছনে নিজের সাজা খাটছিল এবং সেও নিজের হারকে পুরোপুরি স্বীকার করে নিল। অনন্যা এখন কেবল একজন সফল মহিলা ছিল না, বরং সে ন্যায়ের এক এমন দৃষ্টান্ত হয়ে উঠেছিল যাকে আগত প্রজন্ম সবসময় মনে রাখবে। সে দেখিয়ে দিল যে এক শক্তিশালী চরিত্রের মহিলা যখন জেদ ধরে তখন সে যে কোনো বিশাল সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। বিক্রম সেই রাতে নিজের ঘরে ফিরে জানলা দিয়ে সেই উঁচু ইমারতটিকে দেখল, যার আলো তাকে উপহাস করছিল এবং তাকে নিজের হারের কথা মনে করিয়ে দিচ্ছিল। সে অনুভব করল যে সে কেবল নিজের স্ত্রীকে হারায়নি, বরং সে সেই মানুষটিকেও হারিয়েছে যে তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসত। এখন তার কাছে কেবল সেই শূন্যতাটুকু পড়ে আছে যা সে নিজের হাতে তৈরি করেছে, এবং এখন তাকে সেটির সাথেই নিজের শেষ নিঃশ্বাস নিতে হবে। তার মনে পড়ল কিভাবে অনন্যা তাকে সবসময় সঠিক পথ দেখিয়েছিল, কিন্তু সে সবসময় অহংকারের পথ বেছে নিয়েছিল, যা ভুল ছিল। অনন্যা নিজের টিমকে নির্দেশ দিল যে তারা এখন বৈশ্বিক বাজারে নিজেদের দখল আরও মজবুত করুক এবং সেই সব ক্ষেত্রে বিনিয়োগ করুক যেখানে মহিলারা এগিয়ে যাওয়ার সুযোগ পায়। সে এখন এমন এক পৃথিবী বানাতে চাইত যেখানে কোনো মহিলাকে নিজের স্বাভিমানের জন্য কারো সামনে মাথা নিচু করতে না হয় এবং সে স্বাধীন থাকতে পারে। তার মনে এখন বিক্রমের জন্য কোনো জায়গা ছিল না, এবং সে তাকে একটি বন্ধ অধ্যায় মনে করে সব সময়ের জন্য নিজের হৃদয়ের কোনো এক কোণে দাফন করে দিয়েছিল। তার সাফল্যের কাহিনী এখন পুরো দুনিয়ার জন্য এক প্রেরণা হয়ে উঠেছিল, যা অবিশ্বাস্য ছিল। গল্পের এই অন্তিম পর্যায়ে এই বার্তা দেয় যে শক্তির অপব্যবহার সবসময় বিনাশের দিকে নিয়ে যায়, এবং যারা অন্যদের নিচু দেখায় তারা শেষ পর্যন্ত নিজেই নিজে পড়ে যায়। অনন্যার চরিত্র এমন এক মহিলার যে নিজের পীড়াকে নিজের শক্তিতে বদলেছে এবং দেখিয়েছে যে মৌন থাকার মানে দুর্বল হওয়া একদমই নয়। বিক্রমের পতন তার নিজের ভুলের ফল ছিল, যা তাকে এটা শিখিয়েছে যে সম্পর্কের মর্যাদা টাকা বা ক্ষমতা দিয়ে কখনো কেনা যায় না। এটি এক পূর্ণ এবং অর্থপূর্ণ ন্যায় ছিল যা সমাজকে নাড়িয়ে দিল। বিক্রম শেষে নিজের চোখ বন্ধ করল এবং সেই মুহূর্তের কল্পনা করল যখন অনন্যা প্রথমবার তার জীবনে এসেছিল এবং সবকিছু কত সুন্দর ও সহজ ছিল। সে চাইছিল যে যদি সে সেই সময়টাকে ধরতে পারত এবং নিজের সেই তিক্ত কথাগুলো ফিরিয়ে নিতে পারত যেগুলো তাদের ভালোবাসার আশ্রয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। কিন্তু বাস্তবতা খুব নিষ্ঠুর ছিল, এবং সে এখন সেই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছে যেখানে কেবল ধোঁয়া আর ছাই অবশিষ্ট আছে, যা তার জীবনের সত্য ছিল। সে উপলব্ধি করল যে সে নিজের সব কিছু হারিয়ে ফেলেছে এবং এখন তার কাছে কেবল অনুশোচনাই বাকি আছে। অধ্যায়ের সমাপ্তিতে অনন্যা এক নতুন সকালকে স্বাগত জানাল, যেখানে তার চোখে ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন ছিল এবং তার পদক্ষেপ এখন আরও মজবুত ছিল। সে নিজেকে প্রমাণ করে দিয়েছিল যে সে কারো দয়ার পাত্র নয়, বরং সে নিজেই নিজের নিয়তির নির্মাতা, যে ইতিহাসকে নিজের মতো করে লিখেছে। বিক্রমের ছায়া এখন তার জীবন থেকে পুরোপুরি মুছে গিয়েছিল এবং সে এক মুক্ত পাখির মতো অনন্ত আকাশে ওড়ার জন্য প্রস্তুত ছিল। তার সফর এখন সেই উচ্চতার দিকে ছিল যেখানে কেবল সত্য এবং ন্যায়ের বাস হয়, এবং সে সফল ছিল। অন্তিম দিনের সকাল খুব শান্ত এবং সোনালী ছিল, যখন অনন্যা নিজের ব্যক্তিগত জিনিস গুছিয়ে নিল এবং আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা হল।
তার মুখে এমন এক বিদায়ের হাসি ছিল যা কেবল তারাই বুঝতে পারে যারা নিজেদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধে জিতে নিয়েছে এবং এখন নতুন ভূমির সন্ধানে আছে। বিমানবন্দরের বিশেষ লাউঞ্জে বসে সে নিজের ডায়েরিতে কিছু অন্তিম লাইন লিখল, যা তার অতীতের বোঝা সবসময়ের জন্য হালকা করে দেওয়ার মতো ছিল এবং তার মন এখন পুরোপুরি স্বাধীন ছিল। সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে সেই সব উঁচু ইমারতগুলোকে বিদায় জানালো, যেগুলো কখনো তার অশ্রুর সাক্ষী ছিল কিন্তু এখন তার সাফল্যের কাহিনী বলছিল। বিক্রম যখন অনন্যার দেশ ছাড়ার খবর পেল, তখন তার হার্ট জোরে ধরফর করতে লাগল এবং তার মনে হল তার শেষ আশাটুকুও এখন তার হাত থেকে বালির মতো ফিসলে যাচ্ছে। সে নিজের পুরনো এবং ছেঁড়া জামা ঠিক করার চেষ্টা করল এবং পাগলের মতো স্টেশন থেকে একটি ট্যাক্সি ধরার জন্য দৌড়াল, যাতে সে তাকে শেষবার দেখতে পারে এবং হয়তো আটকাতে পারে। তার চোখে পশ্চাত্তাপের অশ্রু অনবরত বইছিল এবং সে ভগবানের কাছে প্রার্থনা করছিল যে যদি সে বিমান ওড়ার আগে সেখানে পৌঁছে যেতে পারে এবং নিজের কথা বলতে পারে। তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, কিন্তু তার মন তাকে থামার অনুমতি দিচ্ছিল না, কারণ এটি তার জীবনের শেষ সুযোগ ছিল। বিমানবন্দরের পরিবেশ খুব আধুনিক এবং ব্যস্ত ছিল, যেখানে সবাই নিজের গন্তব্যের দিকে ছুটছিল এবং কারো কাছে অন্যদের জন্য থামার সময় ছিল না। অনন্যার সাথে তার অনুগত অঙ্গরক্ষক এবং সহকারীরা চলছিল, যারা এটা নিশ্চিত করছিল যে তার প্রস্থান খুব মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হয়। সে নিজের পাসপোর্ট এবং ভিসার পরীক্ষা শেষ করল এবং ধীরে ধীরে নিরাপত্তা গেটের দিকে পা বাড়াল, যা তাকে এক নতুন এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার ছিল। তার মনে না তো কোনো পুরনো তিক্ততা বেঁচে ছিল আর না কারো প্রতি ঘৃণা, কারণ সে এই অনুভূতিগুলোর অনেক উপরে উঠে গিয়েছিল। অনন্যা যখন শেষবার পেছন ফিরে তাকালো, তখন তার মনে হলো যেন সে নিজের পুরনো ছায়াকে সেখানেই ছেড়ে যাচ্ছে, যা কখনো দুঃখের ছায়ায় বাঁচত এবং যার কোনো আপনজন ছিল না। সে বিমানের সিঁড়িতে পা রাখল এবং অনুভব করল যে এটি কেবল একটি যাত্রা ছিল না, বরং তার আত্মার মুক্তির পথ ছিল, যেখানে তাকে পুনরায় কখনো অপমানিত হতে হবে না। সে নিজের চোখ বন্ধ করল এবং সেই ঠান্ডা হাওয়াকে অনুভব করল, যা তাকে নতুন সম্ভাবনার সংকেত দিচ্ছিল, এবং তার বিশ্বাস ছিল যে সে সেখানেও সফল হবে। তার বিমান ধীরে ধীরে রানওয়ের দিকে এগোতে লাগল, আর তার সাথেই তার পুরনো জীবনের অন্তিম অধ্যায়ও সবসময়ের জন্য সমাপ্ত হয়ে গেল। বিক্রম যখন বিমানবন্দরের প্রধান গেটে পৌঁছাল, তার দম ফেটে যাচ্ছিল এবং সে নিরাপত্তারক্ষীদের কাছে হাতে পায়ে ধরতে লাগল যে তাকে কেবল একবার ভেতরে যেতে দেওয়া হোক, যাতে সে তার স্ত্রীকে দেখতে পারে। তাকে জানানো হলো যে তার কাছে কোনো টিকিট নেই এবং সে ভেতরে যেতে পারবে না, যার ফলে সে সেখানেই মাটিতে বসে পড়ল এবং নিজের অসহায়তায় ডুকরে কাঁদতে লাগল, যা দেখে লোকজন অবাক হয়ে গেল। সে এখন বুঝতে পারছিল যে ক্ষমতা আর টাকা ছাড়া একজন সাধারণ মানুষের গলার স্বর কতটা দুর্বল হয়, এবং সে অনন্যাকেও এইভাবেই অসহায় বোধ করিয়েছিল। সে চিৎকার করে অনন্যার নাম নিচ্ছিল, কিন্তু তার কণ্ঠস্বর শোরগোলের মধ্যে পুরোপুরি চাপা পড়ে গিয়েছিল। বিমানটি উড়তেই বিক্রম আকাশের দিকে তাকাল এবং সে সেই চমকানো জাহাজটি দেখতে পেল, যা তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদকে নিয়ে সবসময়ের জন্য দূরে চলে যাচ্ছে। সে অনুভব করল যে সে এখন পুরোপুরি একা হয়ে গিয়েছে এবং এই বিশাল পৃথিবীতে তার কেউ নেই যে তাকে ভালোবাসবে বা তার ভুলগুলো ক্ষমা করতে পারবে। সে সেখানেই রানওয়ের বেড়ার পাশে দাঁড়িয়ে থাকল, যতক্ষণ না সেই বিমান মেঘের আড়ালে হারিয়ে গেল, এবং তার হৃদয়ে এক এমন শূন্যতা তৈরি হল যা এখন আর কেউ পূর্ণ করতে পারবে না। সে অনুভব করল যে অনুশোচনা এমন এক শাস্তি যা মানুষকে সারা জীবন নিজেই ভোগ করতে হয়। তখনই এক ঊর্ধ্বধারী কর্মচারী বিক্রমের কাছে আসল এবং তাকে একটি খাম দিল, যার ওপর তার নাম লেখা ছিল, এবং জানালো যে এক মহিলা এটি তার জন্য ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। বিক্রমের হাত কাঁপতে লাগল যখন সে সেই পত্রটি খুলল, কারণ সে জানত যে এটি অনন্যার অন্তিম শব্দ হবে, যা তার নিয়তি ঠিক করবে এবং হয়তো তাকে শান্তি দেবে। পত্রের সুগন্ধ তাকে সেই পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল, যখন তাদের ঘর খুশিতে ভরে থাকত এবং অনন্যা তার পাশে হাসি মুখে থাকত। সে এক দীর্ঘশ্বাস নিল এবং সেই পত্রটি পড়তে শুরু করল, যা খুব শালীনতা এবং গভীরতার সাথে লেখা হয়েছিল। পত্রে লেখা ছিল যে, বিক্রম, যখন তুমি এটি পড়ছ তখন আমি এই দেশের সীমানা থেকে অনেক দূরে চলে গিয়েছি এবং আমাদের সাক্ষাতের এখন আর কোনো সম্ভাবনা বাকি নেই। আমি তোমাকে এটা জানানোর জন্য লিখছি না যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ কিছু ক্ষত এত গভীর হয় যা সময়ও কখনো ভরতে পারে না।
আমি কেবল এটাই বলতে চাই যে আমি নিজের মন থেকে তোমার প্রতি ঘৃণা বের করে দিয়েছি, কারণ আমি আমার নতুন জীবনে কোনো প্রকারের বোঝা নিয়ে যেতে চাই না। তুমি আমাকে যে ব্যথা দিয়েছ তা আমাকে সেটা বানিয়েছে যা আমি আজ, এবং এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। অনন্যা আরও লিখেছিল যে তুমি আমাকে অন্য এক মহিলার সামনে ঝুঁকতে বাধ্য করেছিলে, কিন্তু আজ তুমি নিজেকে পুরো দুনিয়ার সামনে ঝুঁকিয়ে নিজের মর্যাদা নিজেই নষ্ট করে দিয়েছ। আমি চাই তুমি তোমার বাকি জীবন এই সত্যের সাথেই বাঁচো যে তুমি তোমার অজ্ঞাতায় এক সত্যিকারের ভালোবাসার গলা টিপেছিলে এবং তুমি তাকে হারিয়ে ফেলেছ। এখন তোমার কাছে পশ্চাত্তাপ করার জন্য অনেক সময় থাকবে, এবং আমি আশা করি তুমি এর ব্যবহার একজন উন্নত মানুষ হওয়ার জন্য করবে, কেবল বিলাপ করার জন্য নয়। আমাদের কাহিনী এখন শেষ হয়ে গিয়েছে, এবং আমাকে পুনরায় খোঁজার চেষ্টা কখনো করো না, কারণ আমি আর মিলব না। বিক্রম সেই পত্রটিকে নিজের বুকে জড়িয়ে ধরল, এবং সে সেখানেই বৃষ্টিতে ভিজতে লাগল, যা হঠাৎ তেজ হয়ে গিয়েছিল, যেন প্রকৃতিও তার দুঃখে নিজের ভাগিদারি পালন করছে। সে অনুভব করল যে অনন্যা তাকে যে শাস্তি দিয়েছিল তা যে কোনো শারীরিক যন্ত্রণার চেয়েও অনেক বেশি বড় ছিল, কারণ সে তাকে জীবিত থাকতেই মৃত ঘোষণা করে দিয়েছিল। সে রাস্তায় পাগলের মতো হাঁটতে লাগল, এবং সে এটাও জানত না যে তার ঘর এখন কোথায়, কারণ তার কাছে এখন আর কিছুই অবশিষ্ট ছিল না। সে এখন কেবল এক সতর্কবাণী হয়ে দাঁড়িয়েছিল সেই পুরুষদের জন্য যারা নিজেদের শক্তির মোহে নিজের স্ত্রীর অপমান করে। শহরের কেন্দ্রে ফিনিক্স ইন্টারন্যাশনালের বিশাল সাইনবোর্ড এখন আরও বেশি চমকাচ্ছিল, এবং সেটি সিংঘানিয়া সাম্রাজ্যের ছায়ের ওপর দাঁড়িয়ে থাকা এক নতুন এবং আধুনিক সভ্যতার প্রতীক মনে হচ্ছিল। অনন্যার এই কোম্পানি হাজার হাজার মানুষকে কর্মসংস্থান দিয়েছিল, এবং বিশেষ করে সেই সব মহিলাদের সাহারা দিয়েছিল যাদের সমাজ ত্যাগ করেছিল, এবং তারা এখন গর্বের সাথে বেঁচেছিল। অনন্যার নাম এখন কেবল ব্যবসা পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং সে করুণা এবং শক্তির এক এমন সঙ্গম হয়ে উঠেছিল যার পূজা লোকজন এক দেবীর মতো করতে লাগল। তার অনুপস্থিতিতেও তার প্রভাব পুরো দেশে ছড়িয়ে পড়ছিল, এবং লোকজন তাকে মনে করছিল। 3 বছর কেটে গিয়েছিল, এবং বিক্রম এখন একটি ছোট অনাথাশ্রমে শিশুদের সেবা করত, যেখানে সে নিজের পরিচয় লুকিয়ে থাকত, এবং তাকে কেউ সিংঘানিয়ার নামে জানত না। সে নিজের পুরো জীবন এই সহায়হীন শিশুদের নামেই করে দিয়েছিল, যাতে সে নিজের পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করতে পারে, এবং হয়তো তার রাতে শান্তিতে ঘুম আসে। সে প্রায় শিশুদের গল্প শোনাত, যাতে সে এক এমন রাজার উল্লেখ করত যে নিজের অহংকারে নিজের রানীকে হারিয়ে ফেলেছিল এবং শেষে সবকিছু হারিয়ে ফেলেছিল। শিশুরা তার গল্পগুলো খুব মন দিয়ে শুনত, কিন্তু তারা জানত না যে সেই রাজা তাদের সামনেই বসে আছে। একদিন অনাথাশ্রমের উদ্বোধনের জন্য প্রধান অতিথি হিসেবে এক নতুন আন্তর্জাতিক সংস্থার প্রধানের নাম ঘোষণা করা হলো, এবং বিক্রমের হাট আরও একবার ধরফর করতে লাগল, যা অদ্ভুত ছিল। সে জানত যে সে অনন্যায় হবে, কিন্তু তার কাছে এখন তার সাথে দেখা করার সাহস ছিল না, কারণ সে এখন নিজেকে তার সামনে দাঁড়ানোর যোগ্য মনে করত না। সে নিজেকে রান্নাঘরে লুকিয়ে ফেলল এবং জানলার ফাঁক দিয়ে দেখল যখন একটি সাদা রঙের গাড়ি থামল, এবং সেখান থেকে এক অত্যন্ত প্রভাবশালী মহিলা বাইরে বেরোল। সে অনন্যায় ছিল, যে এখন আরও বেশি শান্ত, মর্যাদাবান এবং সুন্দর লাগছিল, আর তার চমক ছিল অদ্ভুত। অনন্যা অনাথাশ্রমে শিশুদের সাথে সময় কাটাল এবং তাদের উপহার দিল, কিন্তু তার নজর কখনোই সেই রান্নাঘরের দিকে গেল না যেখানে বিক্রম লুকিয়ে তাকে দেখছিল। তার জন্য সেই জায়গাটি কেবল একটি সামাজিক কাজের অংশ ছিল, এবং সে নিজের অতীতের কোনো ব্যক্তির সাথে দেখা করার ইচ্ছা রাখত না, কারণ সে পুরোপুরি বদলে গিয়েছিল। সে সেখানে একটি নতুন লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করল এবং খুব ভালোবেসে শিশুদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে বোঝাল, যা দেখে বিক্রমের চোখে জল এসে গেল। সে অনুভব করল যে অনন্যা প্রকৃতপক্ষে নিজের জীবনকে সার্থক বানিয়ে নিয়েছিল, এবং সে এখন এক মহান আত্মা। যখন অনন্যা সেখান থেকে যেতে লাগল, তখন সে নিজের পকেট থেকে একটি ছোট পাথর বের করল, এবং সেটি অনাথ আশ্রমের প্রধান গেটের কাছে রেখে দিল, যেখানে বিক্রম প্রায়ই বসত, যা খুব রহস্যময় ছিল। বিক্রম পরে সেই পাথরটি তুলল, তো দেখল যে তার ওপর স্বাধীনতা শব্দটি লেখা ছিল, যা হয়তো তার জন্য একটি অন্তিম বার্তা ছিল, যে সে তাকে এখন ক্ষমা করে দিয়েছে। সেদিন প্রথমবার বিক্রমের মনে শান্তি মিলল, এবং সে অনুভব করল যে তার প্রায়শ্চিত্ত এখন হয়তো ভগবান স্বীকার করে নিয়েছেন, এবং সে শান্তিতে মরতে পারবে। সে সেই পাথরটিকে নিজের সবচেয়ে মূল্যবান বস্তু মনে করে সব সময়ের জন্য নিজের কাছে সুরক্ষিত রেখে দিল।
অনন্যার বিমান যখন পুনরায় বিদেশের দিকে উড়ল তখন সে মেঘের উপর থেকে সূর্যকে উঠতে দেখল এবং তার মনে হলো এখন তার যাত্রার সঠিক অর্থ সিদ্ধ হয়েছে। সে দুনিয়াকে দেখিয়ে দিয়েছিল যে এক নারীর সম্মান কেবল তার ব্যক্তিগত ব্যাপার নয়, বরং সে পুরো সমাজের ভিত্তি হয়, যাকে নাড়ানোর অধিকার কারও নেই। তার কাহিনী এখন শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার প্রেরণা হাজার হাজার হৃদয়ে সবসময়ের জন্য জীবিত থাকতে চলেছিল এবং সে এখন এক অমর গাথা হয়ে গিয়েছিল। সে নিজের চোখ বুজে নিল এবং এক সুখদ ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে গেল, যেখানে কেবল প্রেম এবং সম্মানের বাস ছিল। গল্পের এই অন্তিম অংশ আমাদের শেখায় যে সময় খুব বলবান এবং সে প্রত্যেককে তার কর্মের ফল অবশ্যই দেয়, সে রাজা হোক বা প্রজা। আর ন্যায় অটল। অহংকার এবং নিষ্ঠুরতার অন্ত সবসময় খারাপ হয়, অন্যদিকে ধৈর্য এবং আত্মসম্মানের জয় সবসময় স্থায়ী হয় এবং তা মানুষকে অমর বানিয়ে দেয়, যা খুব গুরুত্বপূর্ণ। অনন্যা এবং বিক্রমের এই কথা কেবল একটি প্রেম কাহিনী ছিল না, বরং এটি আত্মার উত্থান এবং মন্দের বিনাশের এক মহান গাথা ছিল, যা সদিকাল পর্যন্ত মনে রাখা হবে। আজও সেই শহরের হাওয়ায় অনন্যার নাম একটি সঙ্গীতের মতো প্রতিধ্বনিত হয়, যা সবাইকে প্রেরণা দেয়।